অ্যাজ ওয়েল অ্যাজ মানেও এবং, অনেকেই মনে করি আমরা দুটোই মনে হয় এবং, না, এই দুটোর মধ্যে ঝামেলা আছে। এইবার দেখেন, এই রুলটা মারাত্মক 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 গুরুত্বপূর্ণ এবং সব বইয়ে এই নিয়ম নাই। এই রুলটা সব বইয়ে নাই, কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। তো দেখেন, ব্রিটিশদের একটা এটিকেট আছে, এখানে আরেকটা বিষয় আছে। হ্যাঁ, দোষও না গুণও না, নিউট্রাল। যেমন ধরেন আমি বললাম আমি, ইউষা আর হৃদয়চন্দ্র দেব, আমরা তিনজন নোয়াখালী যাব। আচ্ছা বলেন তো, এই আমরা যে দিনাজপুরে যাব, এটা কি পজিটিভ কাজে যাব নাকি নেগেটিভ কাজে যাব? আপনি জানেন? জানেন না। আমি কি চুরি করতে যাইতেছি নাকি আমি মানুষের হেল্প করতে যাইতেছি? আপনি জানেন না। তার মানে এটা হচ্ছে নিউট্রাল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জব ফিউশনের পক্ষ থেকে আমি মির্জা আল সুমন স্যার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ফর এনি কম্পিটিটিভ এক্সামস, স্পেশালি আপনি যে কোনো জবের এক্সাম বলেন, ইভেন ভার্সিটি এডমিশন যাই বলেন না কেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে একটা না একটা প্রশ্ন থাকেই। তো আমাদের আজকের ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো। আজকের ক্লাসটা আপনার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসেস বলতে পারেন। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়টা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো দেখেন, এই আমরা যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কথা বলি, কথা বলতে গেলে আমাদের কিছু বেসিক জিনিস বা কিছু বেসিক বিষয় আমাদেরকে জানতে হবে। আমরা যখনই কোনো সেন্টেন্স লিখি, আমরা শুরুতেই লিখি সাবজেক্ট, দেন আমরা একটা ভার্ব লিখি, এরপরে আদার্স। আমরা আদার্স কেন বললাম? এই জন্যই বললাম যে এই আদার্সের জায়গাটাতে আপনি চাইলে একটা অবজেক্ট লিখতে পারবেন, চাইলে এখানে একটা কমপ্লিমেন্ট লিখতে পারবেন, ইভেন চাইলে এখানে একটা এক্সটেনশন লিখতে পারবেন। আরও মজার বিষয় হলো, হ্যাঁ এটা অনেকের জন্য সাজার বিষয়, আরও মজার বিষয় হচ্ছে এই যে ভার্বের পরে অবজেক্ট অর কমপ্লিমেন্ট অর এক্সটেনশন আমি যেটা লিখেছি, এই জায়গাটাতে আমাদের অনেক ভাইয়েরা বোনেরা গিট্টু লাগায় দেয়। দেখেন, এই জায়গাটাতে আপনি চাইলে অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস এক্সটেনশন তিনটাই লিখতে পারবেন। তো অনেকেই যারা অবজেক্ট কমপ্লিমেন্ট এবং এক্সটেনশনের পার্থক্য জানে না, তারা এই জায়গাটায় মাঝে মাঝে কট খেয়ে যায়। তো কট না খেয়ে কটরে উল্টা করে টক খান, তবুও ভালো, কট খাওয়া যাবে না বাবা। তাহলে আসলে আমরা ওই জায়গাটায় যাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয়টা যেহেতু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আমরা এই বিষয়টা সম্পর্কে বলে নিই। এগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তি অথবা মতের মিল। এই যে দেখেন, আমরা সাবজেক্টের সাথে ভার্বটাকে অনেক সময় মতের মিল করব। মতের মিলটা কি জিনিস এটা আমরা একটু দেখে নিই। দেখেন, যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টটা সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বটাও আমাদের সিঙ্গুলার লিখতে হয়। এই যে সিঙ্গুলারের সাথে সিঙ্গুলারের সমতা বিধান করা, অথবা সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাকেও আপনার প্লুরাল বানাতে হবে। এই যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, এই বিষয়টা মেনটেন করার নামই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তবে এটাকে শুনে যতটা সহজ মনে হচ্ছে, এটা তার চেয়েও অনেক বেশি সহজ হবে যদি আপনার রুলগুলো জানা থাকে, তাহলে আর ভুল করে গুল মারা লাগবে না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু বেসিক বিষয়গুলো দেখে নিই। এখন অনেকেই আছেন যারা হয়তো সিঙ্গুলার আর প্লুরাল চেনেন না। যারা চেনেন মাশাআল্লাহ, খুব ভালো। না চিনলে সমস্যা নাই, আমরা আজকে চিনব। তো দেখেন, আমি আপনাদেরকে প্রথমে একটু সিঙ্গুলার এবং প্লুরাল চেনার কিছু টেকনিক বলে দিই, তাহলে এটা আপনার জন্য বেটার হবে। তা আমি এই জায়গাটাতে লিখে দিচ্ছি যে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, এই সংক্ষেপে এভি লিখলাম। হ্যাঁ, এটা অপার ভাই বা অপূর্ব ভাই না, কিন্তু আরমান ভাই না। এভি মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, সিঙ্গুলার অক্সিলারি ভার্ব। চে উ, তা বাবা সে উ মানে হলো সেনার উপায়, এটা কোনো চাইনিজ ল্যাঙ্গুয়েজ না, বাংলা ভাষা। তা আমরা প্রথমে একটু সিঙ্গুলার অক্সিলারি ভার্বগুলো চেনার চেষ্টা করি, দেন আমরা নেক্সট টপিকে জাম্প করব। হ্যাঁ, এবং এটা আমাদেরকে বারবার হেল্প করবে। তো দেখেন, আমি সবসময় আমার ভাই বোনদেরকে এভাবে বলি যে আমরা যখন সিঙ্গুলার লিখি, ফার্স্ট লেটারটা কি? এস। যদি কোনো অক্সিলারি ভার্বের শেষে এস থাকে, সেটা সিঙ্গুলার, ঝামেলা শেষ। যেমন ধরেন আমি কিছু অক্সিলারি ভার্ব লিখতেছি, তো ভাই একটু খেয়াল করেন তো, আপনাকে যদি বলা হয় সিঙ্গুলারের ফার্স্ট লেটার কি, আপনি বলবেন এস। এবার এই জায়গাটাতে খুঁজা দেখেন এস কার কার সাথে আছে। ইজের সাথে এস আছে, ওয়াজের সাথে এস আছে, ডাজের সাথে এস আছে, এবং হ্যাজের সাথেও এস আছে। তাহলে আপনি যে বিষয়টা মাথায় অ্যাজ ওয়েল অ্যাজ খাতায় রাখবেন, সেটা হলো যদি এখানে অক্সিলারি ভার্বের শেষে এস থাকে তাহলে সেটা সিঙ্গুলার, না থাকলে প্লুরাল। তার মানে আমরা এখানে সিঙ্গুলার পাচ্ছি ইজ, ডাজ, ওয়াজ এবং হ্যাজ। আর এর শেষে এস নাই তাই এটা প্লুরাল, ওয়ার এর শেষে এস নাই তাই এটা প্লুরাল, ডু এর শেষে এস নাই তাই এটা প্লুরাল, হ্যাভ এর শেষে এস নাই তাই এটা প্লুরাল। এই নিয়মটা স্যার যে কোনো ভার্ব জন্মগতভাবে প্লুরাল হয়? হ্যাঁ, জন্মগতভাবে প্লুরাল ভার্ব আছে তো ভাইজান। এই যে দেখেন, আর একটা জন্মগতভাবে প্লুরাল ভার্ব
হ্যাভ তো জন্মগতভাবে প্লুরাল, তবে দুটো জায়গা আছে, হ্যাঁ ব্যতিক্রম আছে দুটো। এই ব্যতিক্রমটার যদি মুখস্থ করে অতিক্রম করতে পারেন তাহলে আপনার আর সমস্যা হবে না। সেটা কি? আই ও ইউ ছাড়া, আই এবং ইউটাকে যদি আপনি বাদ দিয়ে দেন, এর বাইরে যত সাবজেক্ট আছে সবগুলোর ক্ষেত্রে আপনি ইজিলি নিতে পারবেন, এস থাকলে সিঙ্গুলার, আদারওয়াইজ প্লুরাল। এটা অনলি ফর অক্সিলারি ভার্ব। হ্যাঁ, আমরা কিছু সাবজেক্ট চিনে নেই বা প্রোনাউন চিনে নেই। যদি কোনো ওয়ার্ডের শেষে বাড়ি পান, বাড়ি, যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়ান পান, যদি কোনো ওয়ার্ডের শেষে থিং পান, তাহলে মোটামুটিভাবে আপনি ধরে নিতে পারেন যে এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন কিভাবে এটা বাড়ি হয়? এই যে সামবাডি, এনিবডি, নোবডি, এভরিবডি, সামওয়ান, এনিওয়ান, নো ওয়ান, এভরিওয়ান, সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং। দ্যাট মিনস somebody, someone, something, anybody, anyone, anything, everybody, everyone, everything, and nobody, no one, nothing। এগুলোকে আপনি বলবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর সাথে আরেকটা যুক্ত করে নিয়েন, সেটা হলো যা ধরা অথবা ছোঁয়া অথবা দেখা অথবা গোনা যায় না, গোনা যায় না। একদম বেসিকলি মনে রাখলেই হবে এটা, যেটারে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গুনা যায় না, সেটাকে আপনি বলবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি এইটা মাথায় থাকে তাহলে দেখেন আমরা খুব ইজিলি চমৎকার ওয়েতে এই জায়গাটা আমরা পেরিয়ে যেতে পারবো, পার হইতে পারবো। হ্যাঁ, কীভাবে পারবো আমরা দেখতেছি। দেখেন, তার এর সাথে শ্যাল ও উইলের মধ্যে কোনটা বেশি পারফেক্ট? আয়ের সাথে, আয়ের সাথে ভাই পারফেকশনের বিষয়টা এটা কমপ্লিটলি ডিপেন্ডস, এটা আসলে ডিপেন্ড করে আর কি। দেখেন, আমরা একটা সময় পড়ে আসছি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে, সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল বসে। এটা হচ্ছে আমরা স্পেশালি যারা মুরব্বী মানুষ আর কি, হ্যাঁ আমরা এটা দেখে আসছি আর কি। মডার্ন ইংলিশের ক্ষেত্রে সকল পার্সনের ক্ষেত্রে উইল বসে, তবে আমরা যেই ক্লাসিক ইংরেজি পড়ে আসছি, ক্লাসিক ওই ইংরেজিটাতে কি বলা হয় জানেন? বলা হয় যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল, তবে বেশি জোর দেওয়া বোঝালে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল, সেকেন্ড এবং থার্ড পার্সনের ক্ষেত্রে শ্যাল। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকানরা বা আমেরিকান ইংলিশ, যেটাকে আমেরিকান ইংলিশ বলি আমরা, আমেরিকান ইংলিশে ভাই ওরা তো অলমোস্ট অলওয়েজ উইল ব্যবহার করে। তার মানে কি এরা জীবনে যত কথা বলে সব জোর দিয়ে বলে। সো আপনি এত প্যারা নিতে না চাইলে আপনি যেটা খুব ইজিলি কভার করতে পারেন সব জায়গায় উইল দিয়ে দিবেন। ওকে, তবে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে এমসিকিউ এ শ্যাল এবং উইল যদি দুটোই পান সেক্ষেত্রে শ্যালে জোর দিবেন। হ্যাঁ, আচ্ছা আমরা উদাহরণে চলে আসি। দেখেন, ধরেন আমরা একটা উদাহরণ পেলাম এরকম যে সামওয়ান আর সামবারি, এইবার আপনাকে লিখে দিল ইজ অর আর হিয়ার। ধরেন আমরা কোনো একটা জায়গায় আছি, আমরা বুঝতে পারতেছি আমাদের আশেপাশে কেউ একজন আছে, তখন আমরা বললাম যে সামওয়ান আর সামবারি ইজ হিয়ার, কেউ একজন আমাদের সাথে আছে। তো আমরা কিন্তু একটু আগে জেনে আসছি ভাই, এই যে জাস্ট একটু আগে দেখে আসলাম দুনিয়ার যত বাড়ি আছে সব হলো থার্ড পারসন কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তাহলে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, সো আমার ভার্বটাও সিঙ্গুলার লিখতে হবে। তাহলে এস থাকলে সিঙ্গুলার হয়, তাই আমি ইজ নিলাম, এবার আর নিলাম না। এগুলো একদম বেসিক নিয়ম, বুঝছেন? একটু পরে আমরা ঝাঁকানাকা রুলের ক্ষেত্রে যাব। আরেকটা এক্সাম্পল নিলাম, এবার যদি এরকম থাকতো দ্য বুকস, তাহলে আপনি জানেন বুক মানে একটা বই, আমরা লিখলাম বুকস ওয়াজ অর ওয়ার অন দ্য টেবল, দ্য বুকস ওয়াজ অর ওয়ার অন দ্য টেবল। এখন আপনাকে যদি বলে যে ভাইয়া ভার্ব তুমি কি নিবে, তো আপনি তো বুঝতেছেন বুকস একটা না, একের অধিক, একের অধিক মানে প্লুরাল, সো আমরা ভার্বটাকে কি নেব? প্লুরাল নেব। তাহলে এস থাকলে সিঙ্গুলার হয়, তাই এটার আর নেওয়া যাবে না, কারণ আমাদের তো অ্যাগ্রিমেন্ট করতে হবে। আমরা এবার ওয়ার নিয়ে নিলাম। এগুলো হলো একদম বেসিক রুল। বেসিক যদি দেখা হয়ে যায়, আসেন এবার আমরা ধাপে ধাপে সামনের দিকে এগোতে পারি। হ্যাঁ, তাহলে ধরে নেন যে এইটাই আমি এতক্ষণ বলেছি আপনাদেরকে, সেটা হলো সাধারণত সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হয়, আবার সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হয়। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব প্লুরাল, যেমন এই যে আমি যে রূপা লিখছি, আপনারা চাইলে সোনা লিখতে পারবেন। রূপা ইজ সেরেব্রাল। এই সেরেব্রাল মানে হলো, এই শব্দটা মাথায় রাখেন, স্পেশালি আমাদের সাথে যদি কোনো ভাই বোন থাকেন যারা ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছেন, সে জিএসটি হোক, মেডিকেল হোক, যে কোনো ভার্সিটি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য ভোকাবুলারি কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট রাফ অ্যান্ড টাফ একটা টপিকস। তো তারা মাথায় রাখেন, যারা স্পেশালি ওই যে আপনারা বায়োলজি পড়ছেন, পড়ে আসছেন কিন্তু, হ্যাঁ সেরেব্রাল, হ্যাঁ, তো এখানে সেরেব্রাল মানে হলো মেধাবী।
আচ্ছা, তাহলে রূপা যেহেতু সিঙ্গুলার, আমি এই যে এস যুক্ত ভার্ব অর্থাৎ সিঙ্গুলার ভার্ব লিখছি। আবার ডেই যেহেতু প্লুরাল, আমি এই যে এস নাই অর্থাৎ অয়ার প্লুরাল ভার্ব লিখেছি। এগুলো মারাত্মক সহজ, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, সেরেব্রাল মানে হলো মেধাবী। লেইজির একটা সমার্থক শব্দ লিখে দেই, লেইজি, স্লাগিশ। এটা কিন্তু বিসিএস এর পরীক্ষায়ও আসছে, ভার্সিটি অ্যাডমিশনেও আসছে যে হোয়াট ডাজ স্লাগিশ মিন, অথবা স্লাগিশের সমার্থক শব্দ কি, লেইজি বলতে পারেন, ইনঅ্যাক্টিভ বলতে পারেন, প্যাসিভ বলতে পারেন। আমরা যে অ্যাক্টিভ আর প্যাসিভ পড়েছি, স্লাগিশ বলেন, প্যাসিভ বলেন, এগুলোর মানে হচ্ছে অলস, অকর্মণ্য। কেমন? তাহলে একদম বেসিক রুল শেষ। এবার আমরা বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাই। আসেন, 1 নাম্বার রুল শেষ, এবার 2 নাম্বার রুলটা দেখব। তো 2 নাম্বার রুলটার ক্ষেত্রে আমি এখানে একটা ছোট্ট তথ্য দেই আমার স্টুডেন্টদের সাথে। আমি এখন আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব, এটা ক্লাস 5 এর তথ্য। সর্বোচ্চ ক্লাস 6 বা 7-এ গিয়ে আপনাকে এটা শিখতে হবে, এরপরে নয়। প্রেপোজিশনের বাংলাগুলো হলো বাবা বিভক্তি। হ্যাঁ, প্রেপোজিশনের বাংলা হলো বিভক্তি। ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে এটাকে বিভক্তি না বলে আপনি অব্যয় বলেন আর কি। তো এখানে কিছু বিভক্তি বা অব্যয় আমরা দেখছি, যেমন অন, এটার বাংলা হলো উপরের। অনের বাংলা কি? উপরের। তবে আপনি যদি চান যে দাদা আমি উপরের কব না, বলবো না, তা কি বলবেন? বলবেন উপরে, একই কথা, সমস্যা নাই। আবার আপনি বলতে পারেন যে আন্ডার। হ্যাঁ, আন্ডার, এই আন্ডার মানে মূলত হচ্ছে নিচের। তবে হ্যাঁ, আপনি যদি চান নিচে বলবেন, ওকে বলেন। এরকম আরো অনেক আছে, যেমন ইন, বাংলা হলো এ, অ তয়কারে তে। তবে আপনার যদি মনে চায় তাহলে মধ্যে বা ভিতরে বা ভিতরের বলতে পারবেন। স্পেশালি আমাদের এইখানে কেউ যদি অ্যাডমিশনের স্টুডেন্ট থেকে থাকেন, ঢাবির জন্য আর কি, হ্যাঁ, যাদের ট্রান্সলেশন আছে তারা মাথায় রেখেন, এইটা হচ্ছে ট্রান্সলেশনের মাদার রুল। ট্রান্সলেশনে যদি মা বাপ থাকতো তাহলে মা হলো এইটা। হ্যাঁ, বাপ কিটা, বাপটারে আমরা আনবো না একটু পরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনি যদি কখনো দেখেন দুটো ওয়ার্ড এর মাঝখানে একটা প্রেপোজিশন আছে, এই ক্ষেত্রে মাথায় রাখবেন, আমি সবসময় এভাবে বলি, যদি থাকে প্রেপোজিশন, অনুবাদ হবে অপোজিশন। অনুবাদটা উল্টা হবে, অর্থাৎ অনুবাদ আপনি করবেন ডান থেকে বামে। এইটা একটু মাথায় রেখে দিয়েন বাবা, স্পেশালি যারা অ্যাডমিশনের আছেন তাদের মারাত্মক কাজে লাগবে। হ্যাঁ, আর আমরা এখানে ওয়ার্ড বলতে স্পেশালি নাউন বোঝাই। যদি কখনোই দুটো নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন চলে আসে, সেক্ষেত্রে আমাদেরকে অনুবাদ করতে হবে উল্টো দিক থেকে। তা আমরা যেটা বলছিলাম, আপনাকে কষ্ট করে মাথায় রাখতে হবে, প্রেপোজিশনের বাংলা হলো বিভক্তি অথবা অব্যয়। প্রেপোজিশন মানেই হচ্ছে বিভক্তি বা অব্যয়। যেমন দেখেন, অন বাংলা হলো উপরের অথবা উপরে। আন্ডার বাংলা হলো নিচের বা নিচে। ইনের বাংলা আমরা অনেকে মধ্যে আর ভিতরে বলি। হ্যাঁ বলেন, সমস্যা নাই, বাট বেটার হয় এ অ তে বললে, প্র্যাকটিক্যালি আর কি। আরও অনেক আছে, আমি সব লিখলাম না। আর এরপরে যেটা বলেছি যে দুটো ওয়ার্ডের মাঝখানে, রুম্পা আপনার জন্য বলতেছি কিন্তু, দুইটা ওয়ার্ডের মাঝখানে, বাকিরা আবার কবে, তাহলে কি আমরা কি দোষ করলাম? আচ্ছা, রুম্পা থেকে শুরু করে টুম্পা, সবার জন্য। হ্যাঁ, খেয়াল করেন, দুটো ওয়ার্ডের মাঝখানে যদি প্রেপোজিশন থাকে, সেক্ষেত্রে বাংলা অনুবাদটা অপোজিশন করবেন, উল্টে দিবেন। কি হবে দেখেন, ধরেন আমি লিখলাম, তাহলে আমরা বক্সেস মানে জানি বাক্স, আর টেবিল মানে টেবিলের বাংলা করার দরকার নেই, টেবিল। তাহলে আর অনের বাংলা কি ওস্তাদ? অনের বাংলা হলো উপরের। আপনি কি বলবেন, বাক্সর উপরের টেবিলটি নাকি টেবিলের উপরের বাক্সগুলো? কোন দিক থেকে বলেন তো, সিধা নাকি উল্টা? হ্যাঁ, টেবিলের উপরের বাক্সগুলো। এখন আমরা যদি আবার এইভাবে বলতাম, ধরে নেন বলা থাকলো দ্যাট দ্য বক্সেস অন দ্য টেবিল ইন দ্য রুম। তাহলে দেখেন তো, এই যে ইনের বাংলা কি? মনি, মনি, মনি মানে ছোট মানুষ আর কি, হ্যাঁ, বাবু। আচ্ছা, তাহলে দেখেন এবার আসছে এ অতে। চাইলে আপনি ভিতরেও বলতে পারেন। এখন আপনি কি বলবেন যে বাক্সর উপরের টেবিল আর টেবিলের ভিতরের রুম? জীবনেও বলা যাবে না, তাহলে উল্টা দিক থেকে আসতে হচ্ছে। তাহলে আপনি কি বলবেন, দা রুম মানে হলো রুমটি। খেয়াল করেন, রুমটি। আর মনে আছে তো, মনে আছে না মনি, যে ইন মানে তে, তাহলে এই যে কি আসতেছে, রুমটিতে, রুমটিতে। এইবার টেবিলের, টেবিলের উপরের বাক্সগুলো। আশা করি ধরে ফেলছেন ইনশাল্লাহ। আমরা উল্টা দিক থেকে কি বলবো, রুমটিতে টেবিলের উপরের বাক্সগুলো। আপনি কিন্তু ভুলেও বললেন না যে
টেবিলের উপর, বাক্সর উপরে টেবিলের ভিতরে রুমটা, আরে ভাই 12 হাত বাঙ্গি 13 হাত বিসি সম্ভব? 12 হাত বাঙ্গি যেমন 13 হাত বিসি সম্ভব না? এরকম রুমের ভিতরে টেবিলের ভিতরে রুম আর রুমের আর হচ্ছে বাক্সর ভিতরে টেবিল থাকাও সম্ভব না, এটা অসম্ভব। ওকে, এতটুকু আশা করি ক্লিয়ার। এখন আমরা যেই জিনিসটা মাথায় রাখবো, হ্যাঁ, যারা অনুবাদে আটকে যান তাদের জন্য একটা মারাত্মক টেকনিক দেখায় দিই। আপনি বলেন কেন? বিভক্তির ইংরেজি হলো প্রেপোজিশন, এই যে প্রেপোজিশন, এরপরে শব্দের ইংরেজি কি? ওয়ার্ড। এই যে দেখেন বাংলায় যা ইংরেজিতে উল্টা, অর্থাৎ বাংলার বিভক্তি প্রেপোজিশন হয়ে সামনে চলে আসছে, আর দেখেন ইংরেজির শব্দ মানে বাংলার শব্দ ইংরেজিতে ওয়ার্ড হয়ে পেছনে চলে গেছে। তার মানে বাংলা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বাংলা কমপ্লিটলি অপোজিশন, ক্রস কানেক্টেড। এটা কিন্তু সোজা না, ক্রস কানেক্টেড। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। দেখেন, বাংলাদেশের গ্রামের মানুষের ভবিষ্যৎ হলো উজ্জ্বল। আমরা যখন কোনো অনুবাদ করি তখন এটাকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে অনুবাদ করবো। আমি একটু স্লো পড়াচ্ছি প্লিজ। যদি আপনাকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে দেয়, আপনার জন্য বেটার অপশন হবে আপনি এটাকে আন্ডারলাইন করে করে ছোট ছোট অংশে ভাগ করে নেবেন। এই আন্ডারলাইন করার একটা নিয়ম আছে। নিয়মটা হলো, বিভক্তি থাকলে, যে বাংলাদেশের বিভক্তি আছে থাকলে টেনে যাব, গ্রামের বিভক্তি আছে আবার টেনে যাব, মানুষের বিভক্তি আছে টেনে যাব, ভবিষ্যৎ এখানে আর কোনো বিভক্তি নাই। যেখানে বিভক্তি নাই, যেখানে বিভক্তি নাই সেখানে আমরা থেমে যাব। তাহলে বিভক্তি থাকলে টেনে যাব, এই যে বিভক্তি আছে, এই যে বিভক্তি আছে, এই যে বিভক্তি আছে, টেনে গেলাম। যেখানে বিভক্তি নাই সেখানে থেমে গেলাম, এই যে 1। এইবার হলো 2, উজ্জ্বল 3। দেখেন অনুবাদের মারাত্মক একটা কৌশল দেখাই। হ্যাঁ, আমরা কিন্তু এই থিওরিটা ভুলবো না। হ্যাঁ, আমরা এই থিওরি ভুলবো না, আমাদের স্মৃতিশক্তি এত দুর্বল না। আচ্ছা, তাহলে আমরা যেটা মাথায় রাখবো, আমরা এটা ভাঙতেছি। দেখেন মারাত্মক কিছু টেকনিক দেখতে পারবেন। বাংলাদেশ যোগ এর যোগ গ্রাম যোগ এই যে এর যোগ মানুষ যোগ এর যোগ ভবিষ্যৎ। এভাবে জীবনেও আপনারা কেউ ট্রান্সলেশন শিখাবে না। আমার দুঃখটা লাগে, যা দেখেন বাংলাদেশে হিউজ বই পাবেন ট্রান্সলেশনের উপরে লেখা, তারা জাস্ট ট্রান্সলেট করে দেয়। তারা কেমনে ট্রান্সলেশন করছে এটা তারা বলে না। আরে ভাই, আপনি ট্রান্সলেশন করে দিলে তো হবে না, আপনি তো কেমনে করছেন এটা তো বুঝাইতে হবে। আপনাদের মনে আছে তো, আমরা বলেছিলাম এই যে বিভক্তি বিভক্তি বিভক্তি, বাংলায় বিভক্তি ইংরেজিতে প্রেপোজিশন হবে। তাহলে উল্টা দিক থেকে নিতে হবে, কারণ বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, পুরোটা উল্টা। তাহলে আমরা কি লিখবো? আগে লিখবো ভবিষ্যৎ। এবার আপনাদেরকে একটা নিয়ম বলে দেই, এটা আমরা বলতে পারি 90% ক্ষেত্রে, হ্যাঁ এখানে একটা প্রায় লিখে দেই, প্রায় 90% ক্ষেত্রে প্রযোজ্য। প্রায় 90% ক্ষেত্রে প্রযোজ্য একটা রুল আছে। হ্যাঁ, আপনি যদি ভুল না করেন তাহলে খুব ভালোভাবে এটা কভার করতে পারবেন। সেটা হলো দা প্লাস নাউন প্লাস অফ। আমি আপনাদের সাথে একদিন আর্টিকেলের ব্যবহার নিয়ে কথা বলবো, কারণ এমন কোনো মানে 2 বা 3টা সেন্টেন্স লিখতে গেলে কমপক্ষে 4টা 5টা আর্টিকেল লিখতে হয়। সো আর্টিকেল আপনার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল একটা টপিক হওয়া উচিত, হ্যাঁ জানা উচিত এটা। তো একটু খেয়াল করেন তো বাবা, আমি ভবিষ্যৎ শব্দটার সামনে আনতেছি। ভবিষ্যতের ইংরেজি কি? তো আমি একজনের জিজ্ঞেস করছিলাম এই ভবিষ্যতের ইংরেজি কি, সে বলছিল স্যার আমার বউ। আমি কই কোন কি, কেমনে? কয় ভাই আমার বউ সবসময় বলে যে আমিই তোমার ভবিষ্যৎ। এখানে আবার বউ জামাই লিখেন না, যেমন আমি আমার বউরে বলি তুমি তো আমার ফিউচার। হ্যাঁ, তো উল্টা দিক থেকে আসে। এখন ভবিষ্যতের ইংরেজি কি বলবেন? ফিউচার। এই যে আমরা ফিউচার লিখলাম। এখন দেখেন ভবিষ্যতের আগে কি আছে ভাই? আগে আছে এর, তাহলে পরে লিখবো অফ। এখন ভবিষ্যৎ শব্দটা একটা নাউন, তো আমরা জানি নাউনের পরে অফ থাকলে সামনে কি হবে? দা হবে। এই যে দাদা, তাই আমরা একটা দা লিখছি। তাহলে খেয়াল করেন লাস্টের দিক থেকে আসতেছে। এবার মানুষ, মানুষ। আচ্ছা দেখেন তো, এখানে বলা হচ্ছে বাংলাদেশের গ্রামের মানুষ। হ্যাঁ, মনোযোগ সহকারে শুনেন, আপনার জন্য লাইফ চেঞ্জিং একটা ক্লাস বলেছি আমি আজকের ক্লাসটা। আমরা বাংলায় সিঙ্গুলার দিয়ে অনেক সময় প্লুরাল বোঝাই। আমরা বাংলায় সিঙ্গুলার দিয়ে অনেক সময় প্লুরাল বোঝাই। যেমন আপনি বলতে পারেন যে দিনাজপুরের লিচু। আচ্ছা, দিনাজপুরে কি একটা লিচু হয়? তাহলে দিনাজপুরে অনেক লিচু হয়, আপনি কিন্তু বলতেছেন একটা দিনাজপুরের লিচু। আবার আপনি বলতেছেন রাজশাহীর আম, রাজশাহী থেকে আম একটা হয়। আমরা কি বলি? রাজশাহীর আমগুলো, দিনাজপুরের লিচুগুলো, এইগুলো বলা লাগে না। ইংরেজিতে আপনার প্লুরাল উল্লেখ করতে হয়, বাংলায় সিঙ্গুলার দিয়েই প্লুরাল বোঝায়। ওকে, তাহলে এবার এই যে মানুষ, বাংলাদেশের গ্রামে কি একটা মানুষ? নো, একাধিক মানুষ। তাহলে মানুষ বলতে কি বেড়া মানুষ না বেডি মানুষ নাকি সব কমন? তাহলে কমনলি মানুষ বোঝানোর জন্য আমরা লিখবো পিপল। এইবার দেখেন মানুষের সামনে আছে এর, তাহলে পেছনে লিখবো অফ। এখন মানুষ একটা নাউন না? নাউন তো। তাহলে নাউনের পর অফ থাকলে সামনে কি আসবে?
এই যে দা আসবে, চলে আসছে। এবার গ্রাম, এখন বলেন তো বাংলাদেশে গ্রাম কি একটা? একটা না, মাথায় রেখেন। বাংলাদেশের গ্রামগুলোর মানুষগুলোর ভবিষ্যৎ এরকম করে কেউ কখনো বলে না। যদিও বাংলাদেশের গ্রাম বলা হয়েছে, নট এ সিঙ্গেল ভিলেজ, এখানে একটা গ্রাম না কিন্তু একাধিক গ্রাম। সো গ্রামের ইংরেজি আমরা ভিলেজ লিখবো, হ্যাঁ, এটাকে আমরা উচ্চারণ করি ভিলেজ, উচ্চারণ হচ্ছে ভিলেজ, হ্যাঁ। গ্রাম যেহেতু বাংলাদেশে একটা না, সো আমরা এখানে ভিলেজেস লিখলাম। এবার গ্রামের সামনে কি আছে? এর, তাহলে পেছনে কি হবে? অফ, এই যে হয়ে গেছে দেখেন। এখন ভিলেজ শব্দটা নিজেই একটা নাউন, সামনে কি হবে? দা হবে। এবার বাংলাদেশের ইংরেজি যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বিপদে পড়ে যাবো না, বাংলাদেশ নিজেই নিজের ইংরেজি। তাহলে কি আসতেছে দেখেন, আপনি কিন্তু বলবেন না যে ভবিষ্যতের মানুষের গ্রামের বাংলাদেশ, রাদার বাংলাদেশের গ্রামের মানুষের ভবিষ্যৎ। তাহলে এই পুরো অংশটাকে আমরা এখন পেয়ে গেছি। দেখেন এইখানে আমরা যে কথাটা বলেছি সেটা হচ্ছে কোনো সেন্টেন্সে সাবজেক্টের স্থানে যদি দুই বা তার অধিক সিঙ্গুলার এবং প্লুরাল নাউন এক বা একাধিক প্রেপোজিশন দিয়ে যুক্ত থাকে, সেক্ষেত্রে প্রথম প্রেপোজিশনের পূর্বের নাউন অনুযায়ী ভার্ব লিখতে হয়। তাহলে এইবার আমরা এই জায়গাটাতে, আপনারাই বলবেন, আমি লিখব, আমরা কি এখানে ইজ লিখব নাকি আমরা এই জায়গাটাতে আর লিখব? তাহলে বিষয়টা দাঁড়ালো বাংলাদেশের গ্রামের মানুষের ভবিষ্যৎ হলো উজ্জ্বল। আচ্ছা, এখন দেখেন ফিউচার কি আমরা একটু আগে বলেছিলাম যে জিনিসটারে, যে আমি মনে করাই দিই আপনার করে, আমরা এই যেখানে বলেছিলাম যা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গোনা যায় না। ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, গোনা যায় না, সেটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখন আপনি একটু খেয়াল করেন তো, ভবিষ্যৎকে কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, গোনা যায়? যায় না। তাহলে এটা কি? এটা হলো সিঙ্গুলার। এটা কি? এই যে সিঙ্গুলার। এবার দেখেন তো জনগণ, জনগণ একজন না একাধিক, এটা প্লুরাল। ভিলেজেস, গ্রাম, এইটা আবার প্লুরাল। এই যে বাংলাদেশ, এটা হলো সিঙ্গুলার। তার মানে এই বাক্যে সাবজেক্ট পজিশনে দুটো সিঙ্গুলার এবং দুটো প্লুরাল আছে। এরকম যদি কখনো সিচুয়েশনে পড়েন, সেক্ষেত্রে ভার্বটা সবসময় প্রথম প্রিপোজিশনের আগে যা থাকে সেই অনুযায়ী হয়। তো প্রথম প্রিপোজিশনের আগে ফিউচার সিঙ্গুলার, তাই আমরা আনডাউটেডলি এইখানে ইজটাকেই অ্যাকসেপ্ট করব, নাথিং এলস, অন্য কিছু না। আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য পিপল of the villages of Bangladesh really hospitable মানে হলো বাবা অতিথি পরায়ণ। বলবেন মানুষের গ্রামের বাংলাদেশ অতিথি পরায়ণ নাকি বাংলাদেশের গ্রামের মানুষেরা অতিথি পরায়ণ? আমরা কি বলেছিলাম দেখেন, পিপল হচ্ছে বাবা প্লুরাল, পিপল কি প্লুরাল, আচ্ছা হচ্ছে প্লুরাল, তাই না? এখন আমরা যদি বলি ভিলেজেস, এইটাও হলো প্লুরাল, বাংলাদেশ এটা হচ্ছে সিঙ্গুলার। তো আমরা জানি প্রথম প্রিপোজিশনের আগে যা থাকে সেই অনুযায়ী ভার্ব লিখতে হয়। তাহলে আমরা কি বলবো? বাংলাদেশের গ্রামের মানুষেরা অতিথি পরায়ণ। বাংলাদেশ কি অতিথি পরায়ণ? হবে না। তাহলে দেখেন এই ইজ এর বাংলা হচ্ছে হলো, হয়, হন, আবার কিছু ক্ষেত্রে ইজ এর বাংলা আছেও হয়, এটাও তাই, হয়, হই, হলো, হন, আছে অথবা আসি। আর হ্যাজ আর হ্যাভ এই দুটার মানেও হলো আছে, তবে এটা দিয়ে কারো কাছে কিছু থাকা বোঝায়। আচ্ছা খেয়াল করেন, আমার একটা গরু আছে, আর আপনি যদি বলেন আমার ছোট ভাই ঢাকায় আছে, দুইটা কি এক? আমার ছোট ভাই ঢাকায় আছে মানে হচ্ছে আমার ছোট ভাই নিজেই ঢাকায় আছে। আর যদি বলি আমার ছোট ভাইয়ের একটা গরু আছে, তার মানে আমার ছোট ভাই নিজে গরু না, কিন্তু তার অধীনে কিছু আছে। অধীনে কিছু থাকা বোঝালে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি। আর কেউ নিজেই হয়, যেমন আপনি যদি বলেন হি ইজ ইন ঢাকা, এক্ষেত্রে খেয়াল করেন তো আপনি কি বলবেন? সে ঢাকায় হয়। ঢাকায় হয় বলবেন না, কারণ ইন মানে হলো অন্তস্থ অ, ঢাকা মানে হলো ঢাকা। তাহলে আপনি কি বলবেন? সে ঢাকায়, এই যে ইন মানে এ অতে, এই যে অ হয়ে গেছে, আছে। তাহলে আমরা এখানে কি লিখবো? আনডাউটেডলি আমাদের উত্তর হবে আর। পিপল আর হসপিটেবল, হ্যাঁ, পিপল আর হসপিটেবল, মানুষেরা
হসপিটেবল, এটা আপনারা বলতে পারেন কিনা? দ্য ফিউচার অফ দ্য পিপল অফ দ্য ভিলেজেস অফ বাংলাদেশ ডিপেন্ডেন্ট অন এডুকেশন। বাংলাদেশের গ্রামের মানুষের ভবিষ্যৎ শিক্ষার উপরে নির্ভরশীল। এবার আমরা যদি চলে আসি, ফিউচার ধরাছোঁয়া দেখা গোনা যায় না, তার মানে সিঙ্গুলার, কিন্তু জনগণ প্লুরাল, ভিলেজেস প্লুরাল, বাংলাদেশ সিঙ্গুলার। এই যে সিঙ্গুলার প্লুরাল যখন একসাথে যুক্ত থাকে তখন আমাদের কাজ হচ্ছে প্রথম প্রিপোজিশনের আগে যা থাকে সেটাকে অ্যাকসেপ্ট করা। তাহলে ফিউচার ইজ, আমরা দুটো রুল শিখলাম। আমরা 1 নাম্বার রুল শিখলাম যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হয়। 2 নাম্বার রুলে আমরা যা শিখছি সেটা আমি আপনাদেরকে আরেকবার লিখে দিই। তো খেয়াল করেন, এইখানে আমরা সিঙ্গুলার, প্রিপোজিশন প্লুরাল, প্রিপোজিশন সিঙ্গুলার, প্রিপোজিশন প্লুরাল, এই যে সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার প্লুরাল আমরা একসাথে দেখতেছি। এইরকম সিচুয়েশনে আমরা জানি ভার্বের আগের অংশটা, খেয়াল করেন আমরা জানি ভার্বের আগের অংশটাকে বলা হয় সাবজেক্ট। এখন অনেকেই প্রশ্ন করে যে ভাই এখানে আসলে সাবজেক্ট কোনটা? মজার ব্যাপার হলো এখানে পুরোটাই সাবজেক্ট। তবে এখানে আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাই এইখানে রুট ওয়ার্ড কোনটা, মাথায় রাখবেন এরকম ক্ষেত্র হলে রুট ওয়ার্ড হচ্ছে সিঙ্গুলারটা, মানে প্রথমটা, প্রথম প্রিপোজিশনের আগে যেটা থাকে সেটা রুট ওয়ার্ড। আর এই প্রিপোজিশন থেকে প্লুরাল পর্যন্ত এতটুকুকে বলা হয় সাপোর্টিং ওয়ার্ড। সাপোর্টিং ওয়ার্ড মানে হলো যেগুলোকে বাদ দিলে অর্থ চেঞ্জ হয় না। যেমন আমি আরেকটা লাস্ট উদাহরণ দিচ্ছি। এইবার দেখেন, ইজ অর আর কমফোর্টেবল। সো আমরা এখানে বুঝতে পারছি, হ্যাঁ বাবা আমাদের এটা বোঝা হয়ে গেছে যে এটা হলো গিয়ে ভার্ব। এখন ঢাকা কি? সিঙ্গুলার। মাই ব্রাদার, আমার ব্রাদারের সাথে এস নাই, সো এটাও সিঙ্গুলার। হাউজেসটা কি? হাউজেসটা কি? এইটা হলো প্লুরাল। এই যে প্রেপোজিশন, এই যে প্রেপোজিশন, তাহলে অফের বাংলা হলো এর, ইনের বাংলা এ অ তে, ঢাকার ক্ষেত্রে অ আসে। উল্টা দিক থেকে অনুবাদ করেন, ঢাকায় আমার ভাইয়ের বাড়িগুলো কমফোর্টেবল। আচ্ছা আপনিই বলেন, ঢাকারে কমফোর্টেবল বলছি? বলি নাই। আমার ভাইরে কমফোর্টেবল বলছি? আমার ভাই তো আর বিছানাও না, বিল্ডিংও না, ফ্ল্যাটও না, কমফোর্টেবল কেমনে হবে? এই তো রুম্পা ধরে ফেলাইছেন, গুড, সাব্বাস, বাপের বেটা আব্বাস, হ্যাঁ মাশাআল্লাহ। তাহলে এই ক্ষেত্রে এই যে আমরা আর নিব কেন? কারণ ভার্বটা সব সময় প্রথম প্রিপোজিশনের আগে যা থাকে তাই হবে। এটা খুব ইজিলি ধরে ফেলা যায়, মানে এইটা জানার জন্য আপনার রকেট সায়েন্স জানার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা তাহলে এতটুকু ক্লিয়ার, হ্যাঁ? এবার আমরা যেই কাজটা করব, আমরা পরের অংশে চলে যাই, পরের অংশটা আমরা দেখি। এবার রুল নাম্বার 3, এটাও মারাত্মক সহজ একটা বিষয়, যে আমরা যদি কখনো একের অধিক সিঙ্গুলার এবং প্লুরাল সাবজেক্টকে অ্যান্ড দ্বারা যুক্ত থাকতে দেখি তাহলে আমরা ভার্বটাকে সব সময় প্লুরাল বানাবো। ভার্বটাকে প্লুরাল বানাবো। এইখানেও একটা বিষয় আছে জানার, হ্যাঁ কিছু রুল আছে মুখস্থ করতে হয়, সেগুলো আমি দেখিয়ে দেবো, বাট এখানে একটা রুল আছে জানার, মানার, সেটা আমি একটু দেখাই দিই। দেখেন আপনি জানেন আমরা বাংলায় পড়ে আসছি আমি, তুমি, ও সে। এই যে আমি, তুমি, ও সে, বাংলা কি? বাংলা হলো আমরা, একত্রে, হ্যাঁ? তাহলে আমি যদি ধরেন আমি আপনাকে বললাম যে তুমি, আমি আর আমার ছোট ভাই নিউ ইয়র্কে যাব, বা তুমি, আমি আর আমার ছোট ভাই আজকে আমরা অবশ্যই একটা হোটেলে খেতে যাব, ধরে নেন, বা রেস্টুরেন্টে যাব। তো এই যে দেখেন তো, তুমি যাবে, আমি যাব, আর আমার ছোট ভাই যাবে, তার মানে কি আমরা যাব। এই বিষয়টাই আসলে এইরকম হয় যদি কখনো এরকম থাকে আই, ইউ অ্যান্ড হি, এইটা কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে মূলত হয়ে গেল কি উই। একইভাবে দেখেন যদি এটা এরকম থাকতো তুমি ও আমি, তাহলে আপনি এটাকে কি বলতেন? তুমি এবং আমি, এইটাও কিন্তু আমরা হইতো, খেয়াল করেন। আবার আমরা যদি বলতাম আমি ও সে, দেখেন এইটাও কিন্তু আমরাই হইতো। আবার দেখেন আমরা যদি বলি তুমি ও সে, এইটা কিন্তু আর আমরা হইতো না, এটা হয়ে যেত কি তোমরা। আবার দেখেন আমি যদি বলি সে ও তিনি, অথবা রানা ও রূপা, হিমু ও রূপা,
এক্ষেত্রে কিন্তু আবার তাহারা অথবা তারা হয়ে যাইতো। তার মানে এটাকে যদি আমরা ইংরেজিতে কনভার্ট করি তাহলে দেখেন এটা হয় ইউ অ্যান্ড আই। ইউ অ্যান্ড আই মানে কি উই। একইভাবে খেয়াল করেন আমি ও সে, আই অ্যান্ড হি, অথবা আই অ্যান্ড সি, অথবা সি অ্যান্ড আই, এই একই কথা, 1+2 বা 2+1। এরপরে খেয়াল করেন তুমি ও সে, কি আসছে ইউ অ্যান্ড হি আর ইউ অ্যান্ড সি, তুমি এবং সে, এটা হয়ে গেল ইউ। অনেকেই বলে যে ভাইয়া এই ইউ আর এই ইউ এর পার্থক্য কি? ফার্স্ট যে ইউটা এটা হলো তুমি, কিন্তু পরের ইউটা অ্যাটাচড হয়ে তোমরা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এবার দেখেন হি অ্যান্ড শি, অথবা রানা অ্যান্ড রুমি, এই যে হয়ে গেল দে। এই কথাটাই মূলত আমাদের এইখানে বলা হয়েছে যে একাধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত হলে প্লুরাল হয়। হোয়াই প্লুরাল? দিস ইজ দ্য কোর রিজন। হ্যাঁ, এটাই হলো মূল কারণ। সো লেটস টেক সাম এক্সাম্পলস। চলেন আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিই। যেমন আপনাকে যদি এরকম একটা সেন্টেন্স দেয়া হয়, আই, ইউ অ্যান্ড হি অ্যাম, ইজ, আর। আমি, তুমি এবং সে, আমরা তিনজন চোর। চোরের ইংরেজি জানেন? চোরের ইংরেজি হলো থিভস। আরেকটা ইংরেজি আছে, আমি নাম বলবো না, পরে আবার আমার বাসায় ফুটপান্ডা চলে যাবে। তো বার্গলার মানে হলো চোর। হ্যাঁ, বার্গলার মানে হলো চোর। এ চোর যেন তেন চোর না, যে চোর শীত কেটে চুরি করে বা শিং কেটে চুরি করে। অর্থাৎ দেখবেন অনেকের বাসায়, এটা আগে হয়তো এখন আর হয় না, আগে চোরেরা কি করতো, আপনার রাতের বেলা দেয়ালের পাশ দিয়ে গর্ত খুঁড়ে এই পাশ দিয়ে ওই পাশে ইঁদুরের মতো ঢুকতো, ঢুকে জিনিসপত্র গর্ত দিয়ে কেটে নিয়ে চলে যেত। এদেরকে বলা হয় বার্গলার বা সিধেল চোর। এখন আপনাকে যদি বলা হয় তো মনি তুমি এখানে কি ভার্ব ব্যবহার করবা, তো তাহলে পরে কি ব্যবহার করা লাগবে না, কি করবেন এখানে ব্যবহার? এই যে দেখেন আই, ইউ অ্যান্ড হি, তুমি, আমি এবং সে, এই তিনটারে আপনি যদি করে ফেলেন অ্যাটাচড, তাহলে তুমি, আমি এবং সে মূলত এখানে কি বুঝাইতেছে উই। তো ভাই উই কি সিঙ্গুলার? সিঙ্গুলার না। উই কি প্লুরাল? তাহলে উই অনুযায়ী এখানে কি চলে আসছে? আর চলে আসছে। তো অনেকে এটারে বোঝে না, ভাবে ইউ অনুযায়ী মনে হয় আর আসছে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা রুল প্রযোজ্য, এটা আপনারা হয়তো জানেন, যে যদি পজিটিভ কোনো কাজ, পজিটিভ কথাবার্তা বা গুণ প্রকাশ করা হলে সেক্ষেত্রে প্রথমে বসে সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন, শেষমেশ ফার্স্ট পারসন। আর যদি কোনো নেগেটিভ কথাবার্তা বোঝায় অথবা যদি দোষ প্রকাশ করা হয় সেক্ষেত্রে হয় 1, 2, 3। অর্থাৎ দোষের বেলায় সবার আগে ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন। আর গুণের বেলায় সবার আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, দেন কামস ফার্স্ট পারসন। আমাদের টিচার্স বা আমাদের শিক্ষকরা আমাদেরকে এইভাবে পড়িয়েছে, সেটা হলো যে ব্যক্তি কথা বলে বা যারা কথা বলে তারা ফার্স্ট পারসন, যাকে উদ্দেশ্য করে বলে সে সেকেন্ড পারসন, আর যার সম্পর্কে বলা হয় সেটা হচ্ছে থার্ড পারসন। যদি এটা শতভাগ কারেক্ট না। তো দেখেন ব্রিটিশদের একটা এটিকেট আছে, এখানে আরেকটা বিষয় আছে, যদি নিউট্রাল কোনো কথা বলেন, হ্যাঁ দোষও না গুণও না, নিউট্রাল। যেমন ধরেন আমি বললাম আমি, ইউষা আর হৃদয়চন্দ্র দেব আমরা তিনজন নোয়াখালী যাব, হ্যাঁ, অথবা দিনাজপুর যাব। আচ্ছা ভাই, এই আমি, ইউষা আর হৃদয়চন্দ্র দেব আমরা তিনজন নোয়াখালী যাব অথবা যশোর যাব বা দিনাজপুরে যাব। আচ্ছা বলেন তো, এই আমরা যে দিনাজপুরে যাব এটা কি পজিটিভ কাজে যাব নাকি নেগেটিভ কাজে যাব? আপনি জানেন না। আমি কি চুরি করতে যাইতেছি নাকি আমি মানুষের হেল্প করতে যাইতেছি? আপনি জানেন না। তার মানে এটা হচ্ছে নিউট্রাল কোনো কথা বলা বোঝালে সেক্ষেত্রে 2, 3, 1 হবে। তো খেয়াল করেন তো, আমি যখন বলছি যে আমরা চোর, খেয়াল করেন আমি সবার আগে নিজের চোর বলছি, এরপরে যে আমার সামনে আছে সেকেন্ড পার্সনের চোর কইছি, শেষমেশ থার্ড পার্সনের বলছি। আর বাঙালি হলে সবার আগে বলতো ভাই বিশ্বাস করো আমি ভালো। হ্যাঁ, তো এই হলো গিয়ে ঘটনা আর কি। এখানে কেন আর হলো? কারণ উই অনুযায়ী আর হয়েছে। সিমিলারলি আমরা যদি আরেকটা উদাহরণ দিই, সে এবং রানা ব্যস্ত ছিল, তাহলে দেখেন সে এই যে একজন, তিনি এই যে রানা আরেকজন, এই যে দেখেন অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে তারা মূলত কি হয়ে গেছে? দে। যেহেতু প্লুরাল, আমরা জানি এস থাকলে সিঙ্গুলার হয়, নিচ্ছি না, আমরা ওয়ার নিচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে একদম বেসিক রুল বাবা,
এগুলো জানার জন্য মনে হয় না আমাদের আর রকেট সায়েন্স জানতে হবে। হ্যাঁ, ইউ সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, ইউ এর পরে কখনো সিঙ্গুলার ভার্ব বসে না। হ্যাঁ, আপনি কায়ামাত সে কায়ামাত তাক ট্রাই করবেন, অনেক চেষ্টা করবেন, পারবেন না, এরপরে সিঙ্গুলার ভার্ব বসবে না। ওকে, তো একদম বেসিক যে রুলগুলো, এগুলো আমি একদম মানে ভেঙে ভেঙে টেনে টেনে দেখালাম। এটাকে সমজাতীয়, ইংরেজিতে বললে হোমোজেনাস বলা হয়। স্যার ইউ এর সাথে তো ওয়াজ বসে। রুম্পা, ইউ এর সাথে ওয়াজ বসে না তো বাবা, ইউ এর সাথে তো ওয়াজ বসে না, ইউ এর সাথে ওয়ার বসে। দেখেন, সমজাতীয় একাধিক নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েও যদি একই বস্তু বা একই ধারণাকে নির্দেশ করে, সেক্ষেত্রে ভার্বটাকে আমরা সিঙ্গুলার বানায় ফেলবো। আচ্ছা, তাহলে খেয়াল করেন, যেমন এখানে বলা হচ্ছে ব্রেড, ব্রেড মানে রুটি, পাউরুটি। বাটার, বাটার মানে মাখন। এখন দেখেন তো বাটার এবং মাখন এরা সমজাতীয় কিনা। বাটার কি করে? খায়, মাথায় লাগায় না কিন্তু। হ্যাঁ, মাখন কি করে? এটাও খায়। এখন কেউ যদি মাথায় লাগান সেটা আপনার ব্যাপার আর কি। তো এই যে দেখেন, দুটোই সমজাতীয়, যুক্ত হয়েছে কি দিয়া? অ্যান্ড দিয়ে। এবার অ্যান্ড দিয়ে যুক্ত হওয়ার পর আমরা দেখবো সেটা একক ধারণা দিচ্ছে নাকি আলাদা। তো দেখেন, ব্রেড অ্যান্ড বাটার মাই ফেভারিট ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্ট হচ্ছে সকালের খাবারের নাম। অর্থাৎ ব্রেড জিনিসটাও আলাদা, বাটার জিনিসটা আলাদা, কিন্তু দুটো মিলে একটা খাবারের নাম বা একক একটা ধারণা দিচ্ছে, সেটা হচ্ছে সকালের খাবার। তাই আমরা এখানে লিখেছি ইজ। কিন্তু যদি ভিন্ন ভিন্ন ধারণা দেয়, যেমন ব্রেড সমজাতীয় হলো বাটার, অ্যান্ড দ্বারাই যুক্ত হয়েছে, কিন্তু এদেরকে যদি বলা হয় নট সেম ইন প্রাইস, দামের দিক থেকে সেম না। এখন বলেন তো, দামের দিক থেকে সেম না, তার মানে আমরা বুঝতেছি এটা আমার একসাথে ব্রেড এবং বাটার আমি একসাথে খাবো। এটাকে আমি কি সকালের নাস্তা হিসেবে খাবো, দুপুরের খাবার হিসেবে খাবো, নাকি রাতের খাবার হিসেবে খাবো, নাকি বিকেলের স্ন্যাক্স হিসেবে খাবো, কিচ্ছু বলে নাই। শুধু বলতেছে ব্রেড এবং বাটার এক নয়। তার মানে জিনিস দুটোকে একত্রে ধরাই হয় নাই, আলাদা করে ধরা হয়েছে। সো আপনি এখানে ভার্ব নেবেন প্লুরাল। এখানে বলা হচ্ছে ফাউল। ফাউল মানে কি জানেন? ফাউল হলে মুরগির মাংস। অনেকে বলে চিকেন, ভাই চিকেন মানে মুরগির বাচ্চা। ওকে, ডাল তো বুঝছে নেই, আর রাইস, তাহলে বলা হচ্ছে মুরগির মাংস, ডাল এবং রাইস। এখন রাইস মানে কিন্তু আমরা খিচুড়িও বুঝি, ফ্রাইড রাইসও বুঝি, বিরিয়ানিও বুঝি, তাই না? চাউল দিয়ে রান্না করা সবকিছু হচ্ছে রাইস। এই সবগুলো বলা হচ্ছে হিজ কমন লাঞ্চ। লাঞ্চ মানে কি? দুপুরের খাবার। এখানে বলা হচ্ছে মুরগির মাংস, ডাল এবং রাইস, এই তিনটা আলাদা জিনিস, তবে সমজাতীয়, তিনটাই খাবার। অ্যান্ড দিয়ে যুক্ত হয়ে লাঞ্চ বোঝাচ্ছে। লাঞ্চ বলতে জাস্ট একটা খাবারের নাম, তাহলে আনডাউটেডলি ওয়াজ হবে। এখন আমরা যে রুলটা দেখব, এই রুলটা খালি গুরুত্বপূর্ণ না, মারাত্মক গুরুত্বপূর্ণ। এর সামনে 3টা 4টা 5টা স্টার মারেন, কজ এই রুল একটা সুপারস্টার রুল। এই রুলটা আপনার মাথায় রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ খুব ব্যাপক কাজে আসবে। সেটা হলো, দেখেন, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইন অ্যাডিশন টু, ইনক্লুডিং টু, এক্সক্লুডিং, অ্যান্ড নট, বাট নট ইত্যাদি দ্বারা, এই শব্দগুলো দ্বারা যদি আপনি কখনো দেখেন দুটো সাবজেক্ট যুক্ত আছে, যদি দুটো সাবজেক্ট যুক্ত থাকে, সেক্ষেত্রে আপনারা যেটা মাথায় রাখতে হবে, সব সময় প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব লিখতে হবে। তো আপনাদের মধ্যে কে আছেন অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা বলতে পারবেন? যিনি বলতে পারবেন তার বাসায় তার খরচে আমরা আজকে ডিনার খাইতে যাব। হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ, এটার অর্থ কে বলতে পারবেন? এটার বাংলা 90% মানুষ ভুল বলে। হ্যাঁ, স্পেশালি আমরা যে বইগুলো পাই বা যে বইগুলো পড়ি, এরা অ্যাজ ওয়েল অ্যাজ এর বাংলা এবং লেখে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি এবং লিখলেন, এবং কি আসলে কারেক্ট? এবং কিন্তু কারেক্ট না। অ্যাজ ওয়েল অ্যাজ মানেও এবং, অনেকেই মনে করি আমরা দুটোই মনে হয় এবং, না, এই দুটোর মধ্যে ঝামেলা আছে। 1 নাম্বার বাক্য দেখেন, রানা এবং সাকিব মিমের বাসায় চুরি করছে। আপনারা বলবেন এই বাক্যে মিম হচ্ছে ভুক্তভোগী, চোর হলো রানা আর সাকিব। আপনাদের বলতে হবে যে বড় চোর কে, রানা নাকি সাকিব? আপনাদেরকে বলতে হবে এই বাক্য দেখে এইখানে বড় চোর কিডা, রানা নাকি সাকিব? তাহলে আপনি বলবেন না এইখানে এই বাক্যে চোর, বড় চোর কে, রানা নাকি সাকিব, নাকি দুইটাই সমান সমান চোর? আচ্ছা, 2 নাম্বার আমি একটা বাক্য লিখতেছি। আমি যদি বলি রানা, এবার দ্বিতীয় বাক্য দেখে বলেন তো, দ্বিতীয় বাক্যে বড় চোর কিডা, সাকিব নাকি রানা? দেখেন, যখন আপনি কোনো কিছুকে একসঙ্গে যুক্ত করবেন,
যখন কোনো সাবজেক্টকে একসাথে যুক্ত করবেন এবং যুক্ত করার পর সবার গুরুত্ব সমান হবে, তখন অ্যান্ড দিয়ে যুক্ত করতে হবে। আপনি এই বাক্যে বলতেছেন রানা অ্যান্ড সাকিব। প্রথম বাক্যে রানা এবং সাকিব দুইজনই সমান সমান চোর, কেউ 80 কেউ 90 না, ওকে। কিন্তু দ্বিতীয় বাক্যে দেখেন রানা সাকিবরে নিয়ে মিমের বাসায় চুরি করছে, তার মানে সাকিব নিরীহ লোক, ও যার সঙ্গ দিছে, মূল খাটাস কিটা রানা। তাহলে দেখেন আপনি যখন কাউকে যুক্ত করবেন কিন্তু যুক্ত করার পরে যিনি প্রথমে আছে তার উপর বেশি গুরুত্ব দিবেন, তখন আপনাকে লিখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ সাকিব, ওকে। এখন চুরি করার ইংরেজি কি? স্টিল, স্টোল, স্টোলেন। তাহলে আমরা বলবো স্টোল অ্যাট মিমস হাউস। এইখানে দেখেন এটাও স্টোল। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, চুরি করলো না বলে আমি এটাকে একটু সুন্দর করে লিখে দিই, চুরি করেছে বলি, চুরি করেছে। তাহলে আমাদের সুবিধা হবে, এই জায়গাটাতে আমাকে লিখতে হবে হ্যাভ স্টোলেন, আর এই জায়গাটাতে আমাকে লিখতে হবে হ্যাজ স্টোলেন। এখানে কেন হ্যাজ স্টোলেন লিখলাম? কারণ এইখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে। এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ দ্বারা সব সময় প্রথম সাবজেক্টের উপরে বেশি জোর দেওয়া হয়। যদি সাবজেক্ট থাকে দুইটা, সেক্ষেত্রে প্রথম সাবজেক্টের উপর, অর্থাৎ আমাদের এখানে বড় সোর কোনটা? লালডা না কালাডা? এই যে লালডা, রানা অ্যাট মিমস হাউস। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে আপনি যখন দুটো সাবজেক্টকে একসাথে যোগ করবেন কিন্তু আপনি চাচ্ছেন একজন গুরুত্বপূর্ণ আর একজন গুরুত্বহীন, সেক্ষেত্রে আপনাকে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ এগুলো দ্বারা যুক্ত করতে হবে। এবং এই সিচুয়েশনে সবসময় প্রথম সাবজেক্টটা ভ্যালু বেশি থাকবে। যেমন আই অ্যাজ ওয়েল অ্যাজ হি, এই যে দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু হি এর পরে ইজ না বসে বসছে কোনটা? অ্যাম। কেন অ্যাম? কারণ প্রথম সাবজেক্টের জোর বেশি। এই যে প্রশ্নটা, আমরা এই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। হি অ্যালং উইথ আই, তাহলে আই হলো আমার দ্বিতীয় সাবজেক্ট। হ্যাঁ, এখানে আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে এই শব্দগুচ্ছগুলো বা শব্দগুলো, অর্থাৎ এই ফ্রেজগুলো TM মানে টানা মুখস্থ করা, টোটাল মেমোরাইজেশন করা। যদি এটা মুখস্থ করতে না পারেন তখন কিন্তু আবার আপনার পরীক্ষার খাতায় গিয়ে বলতে হবে সেদিন আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। তাহলে এই জায়গাটাতে যে কাজটা হচ্ছে, আমাদের প্রথম সাবজেক্ট ওয়াইজ আসবে। এখন যেই জিনিসটা আপনাকে একটু মাথায় রাখতে হবে, এইখানেও আমরা নিয়মিতভাবে অনিয়মিত হই, মানে ভুলভাল করি আর কি। এটা যদি মানে একটু খেয়াল করেন দেখবেন হাজার হাজার, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এদের পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্ব থাকলে আইএনজি যোগ হয়। এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পরে ভার্ব থাকলেই কোপা সামসু, কোপায় আইএনজি যোগ করে দেবেন। কিন্তু যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, আমি কিন্তু বলেছি ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভের ক্ষেত্রে, দুইটিভের ক্ষেত্রে না, অর্থাৎ প্যাসিভের ক্ষেত্রে না। হ্যাঁ, এই রুলটা অ্যাক্টিভের ক্ষেত্রে প্রযোজ্য। সেক্ষেত্রে আপনি ভার্বের 3 নাম্বার ফর্ম লিখবেন। এইবার দেখেন, এখন আবার বলেন না যে স্যার পুরা লাগে উড়াদুরা। বাবা, উড়াদুরা লাগলে হবে না, খুব সহজ জিনিস। এই যে আপনি দেখে ফেলাইছেন এখানে ট্রাইড আছে, ট্রাইড, যেহেতু ট্রাইড আছে সো এইখানে আমার, এবং এটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস না, অ্যাক্টিভ ভয়েস V3 চলে আসছে, সো অ্যামিজার লেখার প্রশ্নই আসে না। তাহলে আগে ওয়াজ এবং ওয়ার রে কোপা সামসু, কোপায় তাড়াই দিলাম। এবার হি অনুযায়ী ভার্ব আসলে কি আসতেছে? হ্যাজ ডান। আচ্ছা, ইংরেজির ভীতি থেকে বাঁচতে গেলে এই রীতিগুলো, নীতিগুলো, রুলগুলো মুখস্থ করতে হবে। তাহলে বাবা আমরা ধরে নিচ্ছি ইনশাআল্লাহ এই জায়গাতে কারো কোনো সমস্যা হবে না। তাহলে ওস্তাদ এইবার আরেকটা রুল, এটারও ওই যে আমি বলি যে এটা একদম পুরা মুখস্থ করতে হবে। 3 স্টার, 5 স্টার, 6 স্টার, 7 স্টার মারবেন। সেটা হচ্ছে এদেরকে বলা হয় খো রিলেটিভ কনজাংশন। খো রিলেটিভ কনজাংশন সেটা কি? নট অনলি জোড়া হলো বাট অলসো, আইদার জোড়া হচ্ছে অর, নাইদার জোড়া হচ্ছে নর, আবার অনলি উঠে গিয়ে এবং অলসো উঠে গিয়ে বাট নট বসতে পারে। এখানে আরেকটা জিনিস যুক্ত করবেন, সেটা হচ্ছে অর। এই শব্দগুলো দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, এখন আবার দ্বিতীয় সাবজেক্ট বা ভার্বের কাছের যেই সাবজেক্ট, মানে সোজা কথা দ্বিতীয় সাবজেক্ট, যেমন দেখেন এখানে লেখা আছে নট অনলি আই বাট অলসো হি, তাহলে এই যে আমাদের প্রথম সাবজেক্ট
এই যে বাবা দ্বিতীয় সাবজেক্ট। এখন আবার আই অনুযায়ী যদি ইজ লেখেন মানে এম লেখেন তাহলে কিন্তু গিট্টু লেগে যাবে। আমার এখানে কি লেখা লাগবে? ইজ লিখতে হবে। ওকে, তাহলে কি আসতেছে? নট অনলি আই বাট অলসো হি ইজ গোয়িং টু স্টার্ট আ বিজনেস। শুধু আমি না, সেও একটা বিজনেস শুরু করতে যাচ্ছে। যখন দুজনকে যুক্ত করবেন, দ্বিতীয় জনের উপর গুরুত্ব দিতে চাচ্ছেন, প্রথম জনকে কম গুরুত্বপূর্ণ বানাতে চাচ্ছেন, ইন দ্যাট কেস আপনাকে নট অনলি বাট অলসো বা এখানে যা যা আছে তার যে কোনো একটা লিখতে হবে। নট অনলি আই বাট অলসো হি ট্রাইড হার্ড। এই যে ট্রাইড, আবারও ভিত্রি আছে। একটু আগে আমরা বলে আসছিলাম যে ইন কেস অফ অ্যাক্টিভ ভয়েস, in case of active voice after be verb there will be ing added verb। be verb এর পরে ing যুক্ত ভার্ব লিখতে হবে। অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ ভার্বের পরে v3 লিখতে হবে। সো এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটা একটা অ্যাক্টিভ ভয়েস, সো ing যোগ নাই, v3 দেয়া আছে, হ্যাভ বা হ্যাজ নিতে হবে। তো নট অনলি বাট অলসোর ক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট ওয়াইজ ভার্ব আসে, সো হ্যাজ লিখতে হবে, হ্যাভ লেখা যাবে না। তাহলে এবার 7 নাম্বার, এইটা মারাত্মক গুরুত্বপূর্ণ একটা রুল। এই রুলটা হচ্ছে ইচ এবং এভরির ক্ষেত্রে প্রযোজ্য। ইচ এভরি যদি নাউনের আগে থাকে, অ্যান্ড দ্বারা যুক্ত থাকুক বা যুক্ত না থাকুক, এরপরে নাউনও সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার। কিন্তু ইচ যদি নাউন বা প্রোনাউনের পরে চলে আসে, এক্ষেত্রে নাউন প্রোনাউন যেটা থাকুক সেটা প্লুরাল হবে, ভার্ব যেটা থাকবে সেইটাও প্লুরাল হবে। ওকে, তাহলে আসেন আমরা এবার প্র্যাকটিক্যালি এক্সাম্পলে চলে যাই। ইচ ম্যান, তা আপনারা তো জানেন MAN সিঙ্গুলার, বাট প্লুরাল হলে আমরা কিন্তু MEN লিখি। আবার উমেন MAN, উইমেন MEN, প্লুরাল হলে। তো ইচের পরে দেখেন নাউন সিঙ্গুলার, এই যে ইচের পরে দেখেন নাউন, এটাও সিঙ্গুলার। এখন এইখানেও কিন্তু সেম ঘটনা, মিসড, মিসড মানে v3, আর এখানে প্যাসিভ কিনা বোঝা যাচ্ছে না, এটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ না এটা। ইচ ম্যান অ্যান্ড ইজ উইমেন ড্যাশ মিসড দ্য সেমিনার, প্রত্যেকটা নারী এবং পুরুষ প্রত্যেকেই সেমিনারটা মিস করেছে। তো আপনি বুঝতে পারতেছেন এটা অ্যাক্টিভ ভয়েস, সো অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ জানার সুযোগ নাই, ইচ থাকলেই সিঙ্গুলার, ওয়ার নেওয়ারও সুযোগ নাই। ইচ ছিল নাউনের আগে, কিন্তু এইবার আপনি যদি পরের বাক্যে আসেন, এইখানে দেখেন দে কিন্তু প্লুরাল, এরপরে যখন ইজ চলে আসছে এইখানে আপনি আর বলতে পারবেন না যে ইজ থাকলেই সিঙ্গুলার হয়। এইবার এখানেও v3 দেয়া আছে অ্যাক্টিভ সেন্স, সো ওয়াজ ওয়ার অ্যাক্টিভ সেন্সে আসবে না। প্যাসিভ ভয়েস যেহেতু ইচের আগে প্লুরাল আছে, সো ইচের পরেও আমার প্লুরাল লিখতে হবে। আই নিড টু রাইট হ্যাভ হিয়ার। ওকে, এখানে হ্যাজ লেখা যাবে না। এই রুলটা সব বইয়ে না থাকার কারণে আমরা অনেকে এই রুলটা সম্পর্কে তেমনটা জানি না। এবার কালেকটিভ নাউন, এটা আমরা এর আগে একবার পড়ে ফেলেছি, তারপর আমি হালকা করে একটু বলে দেই, আপনাদের জন্য বেটার হবে। নাউন বা প্রোনাউনের পরে যদি দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড বসে, সেই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটা পূর্বের নাউন বা প্রোনাউনটাকেই বোঝায়, তখন সেই নাউন বা প্রোনাউনটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট বাংলা হলো পূর্বপদ। আর তখন এই দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ডটাকে আর দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড না বলে বলা হয় রিলেটিভ প্রোনাউন। 4টা ডব্লিউএস ওয়ার্ড আছে, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই 4টাকে আবার বলা হয় রিলেটিভ অ্যাডভার্ব। ওকে, মিম হিমুকে ডেকেছিল, বাক্য এখানে শেষ, শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি আজকে হিমুর একদিন, আমাদের যত দিন লাগে। এবার আমরা লিখলাম হু, এই হু এর বাংলা কি ভাই? যে। মিম হিমুকে ডাকলো যে, এই যে দেখেন তো যে মানে কে? হিমু। তাহলে আমরা বলেছিলাম নাউনের পরে, এই যে দেখেন হিমু কিন্তু একটা নাউন, ডব্লিউএস ওয়ার্ড বসে যদি আগেরটাকেই বোঝায় তাহলে এরে বলা হয় রিলেটিভ প্রোনাউন। মিম হিমুকে ডেকেছিল যে, যে ওয়ার্কস কাজ করে, ইন মিরপুর, যে মিরপুরে কাজ করে। দেখেন একটা বাক্য হয়ে গেছে। এটাকে আমরা খুব ইজিলি এইভাবে বুঝতে পারি যে এখানে বাক্য দেয়া আছে 2টা। ফার্স্ট বাক্যটা কি? মিম কল্ড হিমু, মিম হিমুকে ডাকলো, এটা একটা বাক্য। এখানে একটা বাক্য দেয়া আছে, দেখেন বাক্যটা কি? হিমু ওয়ার্কস ইন মিরপুর, হিমু মিরপুরে কাজ করে, এটাও একটা বাক্য। এই যে আলাদা বাক্য দুটোকে রিলেটেড করলো কে?
হু যে আলাদা বাক্যকে রিলেটেড করে তার নামই হলো রিলেটিভ প্রোনাউন। আর এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন যাকে নির্দেশ করে তার নাম হলো অ্যান্টিসিডেন্ট। মজার ব্যাপার হচ্ছে এই হিমু অনুযায়ী কিন্তু আমি ওয়ার্ডস লিখেছি, অর্থাৎ ভার্বটা রিলেটিভ প্রোনাউনের আগে যে অ্যান্টিসিডেন্ট থাকে সেই অনুযায়ী বসে। যেমন আপনি বলতে পারেন ইট ইজ আই, এটা হচ্ছে আমি। হু এই যে এখন এম, ইজ, আর, কোনটা লিখবেন? ইয়োর বেস্ট ফ্রেন্ড। এই ইট ইজ আই হু এতটুকুর বাংলা হচ্ছে আমি, আমি হলাম তোমার বেস্ট ফ্রেন্ড। তাহলে বাবা এই যে দেখেন, এই যে দেখেন হু এর আগে কি আছে? আই। তাহলে আই অনুযায়ী কি হবে? এম। তার মানে রিলেটিভ প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে না, ভার্ব বসে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী। কেমন? দ্য মেড দ্য চিলড্রেন। এবার আপনারা যে কাজটা করবেন, এ বি সি ডি, আমি কটা প্রশ্ন দেই, মানে আমি কটা অপশন দিচ্ছি, দেখি আপনারা লিখতে পারেন কিনা। হ্যাঁ, ধরুন আমরা লিখলাম লিভস, লিভ, লিভিং, টু লিভ। আমরা অনেকে এই সিঙ্গুলার এবং প্লুরালের এই বিষয়টা জানি না। চাইল্ড মানে হলো একজন শিশু, একাধিক শিশু হলে হয় চিলড্রেন। তাহলে চিলড্রেন যেহেতু প্লুরাল, আর প্লুরালের অনুযায়ী আমরা এটাকে দে ধরে নিতে পারি, তাহলে এস থাকার কারণে এটা সিঙ্গুলার, এটা কাটা। সাবজেক্টের পরে সরাসরি কখনো আইএনজি যোগ হয় না, অক্সিলারি থাকলে হয়। সাবজেক্টের পরে ফাইনাইট ভার্ব কোনো নাই, দেখেন এখানে কোনো ফাইনাইট ভার্বই নাই। সো নন ফাইনাইট ভার্ব হিসেবে টু লিভ লেখার সুযোগ নাই, আমরা এখানে লিখবো লিভ। আর হৃদয়চন্দ্রদেব চমৎকার একটা কথা লিখছে যে বাক্যের মাঝখানে বসলে রিলেটিভ প্রোনাউন আর শুরুতে বসলে ইন্টারোগেটিভ প্রোনাউন। সম্ভবত আমাদের প্রোনাউনের ক্লাসটা মিস করে ফেলছেন। সবসময় আবার ইন্টারোগেটিভ প্রোনাউন হয় না হৃদয় ভাই। হ্যাঁ, যেমন আমি যদি আপনাকে বলি হুইচ পেন ডু ইউ লাইক মোস্ট, হৃদয়চন্দ্র ভাই খেয়াল করেন এখানে হুইচটা, এইটাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন না কিন্তু। আচ্ছা যাক, ধন্যবাদ, মারাত্মক একটা কথা বলছেন, থ্যাংক ইউ। আর আপনি যদি এইভাবে বলতেন হুইচ ইজ ইয়োর পেন, তখন আপনি এটাকে বলতেন এইটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। সামনে থাকলেই প্রোনাউন হবে এরকম কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ, এদের পরে নাউন প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার হয়। এখানে আপনাদের সাথে একটা তথ্য শেয়ার করি, বইগুলোতে এটা একটু আংশিক দেয়া থাকে। সেটা কি? এদের পরে যদি নাউন থাকে, তারপরে যদি ভার্ব থাকে, তারপরে যদি প্রোনাউন থাকে, এক্ষেত্রে বাবা নাউনটা হয় প্লুরাল, ভার্বটা হয় সিঙ্গুলার, প্রোনাউনটা এই জায়গাটাতে গিট্টু। এখানে এটা অনেক বই লেখে না, প্রোনাউনটাও তখন সিঙ্গুলার হয়। আমাদের বইগুলোতে প্রোনাউন পর্যন্ত যায় না, জাস্ট নাউন আর ভার্ব পর্যন্ত বলে। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা এই এক্সাম্পলে জাস্ট টিক চিহ্ন দিবেন। হ্যাঁ, রোমান্টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, টিক চিহ্ন দিলেই হবে। তাহলে বাবা আমরা এখানে রুলটা কি শিখলাম? এইখানে রুলটা আমরা শিখলাম যে ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ, এরপরে নাউন প্লুরাল হবে। সো স্টুডেন্টস, সমস্যা নাই। এরপরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এই যে এটা সিঙ্গুলার নিলাম, সমস্যা নাই। এরপরে কি হবে? জি, এরপরে যে প্রোনাউনটা থাকে সেই প্রোনাউনটা অফকোর্স সিঙ্গুলার হবে, দেন হিজ হবে। অনেকে ভাবে কি দাদা স্টুডেন্টস হলো যে, আরে ভাই স্টুডেন্ট অনেকগুলো, তাদের মধ্যে থেকে তো একজন ওয়ান। এখানে যদি ইচ অফ থাকতো, এভরি অফ থাকতো, ওয়ান অফ থাকতো, সব ক্ষেত্রে এটাই হতো। আমাদেরকে বলা হচ্ছে নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট, সঠিক কোনটা? ইচ অফ দ্য থ্রি বয়েজ গট আ প্রাইজ। এই বাক্যটাকে নর্মালি কারেক্ট মনে হলেও এখানে একটু পার্থক্য আছে। আপনি যদি বলেন ইচ অফ দ্য থ্রি বয়েজ, তিনজন ছেলের প্রত্যেকে মিলে একটা প্রাইজ পাইলো। এখন দেখেন ইচ অফ দ্য থ্রি বয়েজ, প্রত্যেক ছেলের তিনজনের প্রত্যেকেই গড়া প্রাইজ, একটা করে প্রাইজ পেলো, ঠিক কিনা এটা আমরা পরে বলবো। পরেরটাতে আসতেছে দেখেন এভরি অফ। এভরি অফ বলতে ইংরেজিতে কোনো এক্সপ্রেশন নাই। আচ্ছা, প্রথমটা কি ছিল? ইচ অফ দ্য থ্রি বয়েজ, তিনজন ছেলের প্রত্যেকেই
গট পেলো একটা করে প্রাইজ বা একটা প্রাইজ, প্রত্যেকে একটা পেলো মানে কি একটা একটা করে পেলো। সো এটা কারেক্ট বাক্য। পরেরটা কারেক্ট না, কারণ এভরি অফ বলতে কোনো এক্সপ্রেশনই নাই। অল অফ দ্য থ্রি বয়েজ, তিনজন ছেলের সবাই, এইবার দেখেন সবাই হয়ে গেছে, তিনজন ছেলের সবাইরা যদি একটা প্রাইজ দেন এটা তো ছেলে পেলে মারামারি করবে। ফিউ অফ দ্য থ্রি বয়েজ, এটা আরো জঘন্য একটা কথা। থ্রি বয়েজ মানে তিনজন, তিনজনের মধ্য থেকে কি আপনি কয়েকজন বলবেন, বলা যাবে না। তাহলে সি এবং ডি কাটা, কারেক্ট হচ্ছে 1 নাম্বার। এইবার আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, মুখস্থ করে রাখেন, তাই টিএম লিখে রাখলাম। সাম অফ, অল অথবা অল অফ, নো অথবা নান অফ, মেজরিটি অফ, রেস্ট অফ, পার্ট অফ, মোস্ট অথবা মোস্ট অফ, তারপরে পার্সেন্টেজ মানে শতকরা, এগুলোর কোনো ভ্যালু নাই, এদের পরের যে নাউন সেই অনুযায়ী ভার্ব হবে। যেমন দেখেন নোর পরে এক্সাম্পল কয়টা, একটা, সিঙ্গুলার, তাই এরপরে ভার্ব বসছে সিঙ্গুলার। কিন্তু নোর পরে মেন, এমিএন, মেন হলো প্লুরাল, তাই ভার্ব এটাও হয়ে গেছে প্লুরাল। নান অফ দ্য বয়েজ, এই যে দেখেন বয়েজ যেহেতু প্লুরাল তাই ভার্ব হয়ে গেছে প্লুরাল। তাহলে এই শব্দগুচ্ছগুলো আপনাকে আমাকে মাথায় রাখতে হবে, যদি রাখতে পারি তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। নান অফ দ্য বুকস, এই যে নান অফের কোনো ভ্যালুই নাই, বুকস কি প্লুরাল। এবার রিভাইজড, নান অফ দ্য বুকস রিভাইজড মানে বইগুলোর কোনোটাই রিভাইজ দেয়া হয় নাই, তাহলে আমার ভার্ব দরকার প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার, আর উইল দিলে তো রিভাইজ হবে না। আমরা জানি উইলের পরে ভার্বের 1 নাম্বার ফর্ম বসে, তবে উইল বি যদি থাকে এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয় যদি সেটা অ্যাক্টিভ ভয়েস হয়, আবার উইল বির পরে V3 হয় যদি প্যাসিভ ভয়েস হয়, তাহলে এটা প্যাসিভ ভয়েস, উইল বি নাই তাই কাটা, ইজ তো আসার প্রশ্নই আসে না, হ্যাজ সিঙ্গুলার এটাও কাটা, তাহলে হবে হ্যাভ বিন। দ্য পিপল হু, এই হু মানে পিপলকে বোঝাচ্ছে, তাহলে পিপল যেহেতু প্লুরাল আমার এখানে ভার্ব কি লাগবে প্লুরাল। দ্য পিপল হু ড্যাশ লেজি সাফার্ড, এই যে দেখেন ভার্ব কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে, অর্থাৎ যেই মানুষেরা ড্যাশ ছিল তারা সাফার করছে। তাহলে বুঝতেই পারতেছেন, এখন আপনি যদি বর্তমানে লেজি হন তাহলে অতীতে সাফার করবেন, নাকি অতীতে লেজি ছিলেন বলে অতীতে সাফার করেছেন, তাহলে ওয়ার হবে, ওয়াজ হবে না, আর হবে না, ইজ হবে না। দ্য পিপল সেই মানুষেরা, হু ওয়ার লেজি যারা অলস ছিল তারা সাফার করে ফেলছে। এটা সহজ উদাহরণ ছিল। আপনাদেরকে একটা ছোট্ট বিষয় বলা উচিত, তাহলে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, মাল্টিপ্লিকেটিভ নাম্বার। কার্ডিনাল নাম্বার কি 1 2 3 4। অর্ডিনাল নাম্বার কোনগুলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। মাল্টিপ্লিকেটিভ কি সিঙ্গেল, ডাবল, ট্রেবল, সিঙ্গেল, ডাবল, ট্রেবল, ট্রেবল মানে 3 গুণ, অথবা ট্রিপল মানে 3 গুণ, 4 গুণ হলে কোয়াড্রুপল, 4 গুণ হলে কোয়াড্রুপল, এরপরে যত গুণ তত ফোল্ড, 5 গুণ হলে 5 ফোল্ড, 10 গুণ হলে 10 ফোল্ড, এইভাবে লিখতে হয়। এখন আপনাদের মেবি জানা আছে, আমরা যখন ভগ্নাংশ লিখি তখন আমরা লিখি উপরে লব আর নিচে হর। লব সবসময় কার্ডিনাল দিয়ে লিখতে হয়, হর সবসময় অর্ডিনাল দিয়ে লিখতে হয়। আর এখানে যেটা আমাদেরকে গুরুত্বপূর্ণ নোট মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লব প্লুরাল হলে হরের সাথে এস যোগ হয়। হ্যাঁ, দোষ করলো কিটা লব, আর এস যোগ করবেন কার সাথে, হরের সাথে। তাহলে লব যদি প্লুরাল হয় হরের সাথে এস যোগ হয়। যেমন দেখেন 1/2 এটাকে আমরা ফিক্সড মুখস্থ রাখছি হাফ হিসেবে, 1/3 ওয়ানটাকে কার্ডিনাল দিয়ে পড়তে হবে, তাহলে 1 এর জায়গায় আসতেছে 1, কিন্তু হরটাকে অর্ডিনাল দিয়ে বলতে হবে, তাহলে 3 কে 3 বলা যাবে না, আপনি বলবেন থার্ড। কিন্তু 2/3, এবার দেখেন ওই যে লব 2 বা বেশি হয়ে গেলে হরের সাথে যোগ হয়, এইখানে আপনাকে বলতে হবে 2/3 এর জায়গায় একটা এস যোগ করতে হয়েছে। কেন এস যোগ করলাম, কজ লব যদি 2 বা তার বেশি হয় হরের সাথে এস যোগ করতে হয়। এবার এটা দেখার পর একটা স্ক্রিনশট নেবেন, অথবা হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট,
এখান থেকে কারেক্ট উত্তরটা লেখার চেষ্টা করেন প্লিজ। এভরি স্টুডেন্টস, আমরা জানি এভরির পরে ইচ এবং এভরির পরে, আমরা জানি ইচ এবং এভরির পরে নাউন সিঙ্গুলার হয়, প্লুরাল দেয়া, তাই এটা কাটা। 2/3 বলতে দুনিয়ায় কিছু নাই, এটা 2/3 হইতো, কারণ লব প্লুরাল হলে হরের সাথে যোগ হয়। 10 কিলোমিটার্স, আমরা জানি এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং দূরত্ব, এগুলো সবসময় সিঙ্গুলার হয়, তাহলে 10 কিলোমিটার্সের পরে ইজ হতো, এটাও কাটা। কারেক্ট হচ্ছে ডি। এখন অনেকে এই জায়গাটাতে একটা ভুল করতে পারে, অল দ্য ইনফরমেশন ইজ কারেক্ট ভাবতে পারে, এখানে তো লেখা আছে কারেন্ট, বাংলা হলো সব তথ্য সাম্প্রতিক। এই কারেন্ট মানে কি? সাম্প্রতিক। অনেকে এটাকে কারেক্ট ভাববে, হ্যাঁ এইটাই কারেক্ট, তো অনেকে এটাকে কারেক্ট ভাববে, এখানে লেখা আছে কারেন্ট। অল দ্য ইনফরমেশন ইজ কারেন্ট, সব তথ্যই সাম্প্রতিক। এটা একদম ঠাড়া মুখস্থ করবেন আল্লাহর নাম নিয়ে। সেটা কি? এ নাম্বার অফ, এরপরে নাউন যেটা সেটাও প্লুরাল, ভার্ব যেটা সেটাও প্লুরাল। এটা আল্লাহর নাম নিয়ে একদম ঠাড়া মুখস্থ করতে হবে। এ নাম্বার অফের পরে নাউন এবং ভার্ব দুটোই প্লুরাল, কিন্তু দা নাম্বার অফের পরে নাউনটা প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্বটা সিঙ্গুলার হয়। এটা আসলে বোঝার তেমন কিচ্ছু নাই, একদম ঠাড়া মুখস্থ করতে হবে, মুখস্থ না করলেই কট। এই জায়গা থেকে শত শতবার প্রশ্ন আসছে, হাজারবার প্রশ্ন আসছে। নাম্বার অফ, আমরা জানি এ নাম্বার অফের পরে নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, এই যে এ কারেক্ট। আর নাম্বার অফ বুকস অন দ্য টেবল, টেবিলের উপরে অসংখ্য বইগুলো বা যে বইগুলো আছে সেগুলো আর টু বি রিভাইজড, এগুলোকে রিভাইজ দিতে হবে। ওকে, এইবার আসেন পরেরটাতে, দা নাম্বার অফ, আমরা জানি দা নাম্বার অফের পরে নাউনটা হয় প্লুরাল কিন্তু ভার্বটা হয় সিঙ্গুলার। দ্য নাম্বার অফ বুকস অন দ্য টেবল ইজ টু বি রিভাইজড, এটা আমি অলরেডি করাই ফেলছি, একদম শুরুতেই আপনাদেরকে করাইছি যে দুনিয়ার যত বডি, দুনিয়ার যত ওয়ান, দুনিয়ার যত থিং আছে, এটা আমি অলরেডি করাই ফেলছি। এগুলোকে সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরা হয়। সো আপনাকে যদি বলেন নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট, সামথিং ওয়াজ, এই যে সিঙ্গুলার, ওয়াজও সিঙ্গুলার, কারেক্ট। নোবডি বিলিভস, এটাও সিঙ্গুলার, এই যে এস যুক্ত হয়েছে, এটাও সিঙ্গুলার, এটাও কারেক্ট। এভরিথিং ইজ, এই যে সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার, এটাও কারেক্ট। তাহলে আমরা কারেক্ট নিয়ে নেব অল অফ দ্য অ্যাবাভ। জিরান্ড অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব, হ্যাঁ এখানে শুধু আইএনজি যুক্ত ভার্বই না, আইএনজি যুক্ত ভার্বের সাথে আরো কিছু থাকতে পারে। ইনফিনিটিভ, ডিপেন্ডেন্ট ক্লজ, এই ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আমরা সামনে আলোচনা করব, আজকে আলোচনা করার সুযোগ পাচ্ছি না। এদেরকে যদি আপনি সাবজেক্ট হিসেবে পান, তাহলে তারা ইটের সমতুল্য হয়ে যায়, তারা ইটের সমতুল্য হয়ে যায়, ইট। তাই সেক্ষেত্রে ভার্বটা সিঙ্গুলার হয়। যেমন টু ওয়াক, এটাকে আপনি ইট ধরেন, ইট ইজ গুড ফর হেলথ, হাঁটা স্বাস্থ্যের জন্য উপকার। এই যে আইনজি যোগ হয়ে গেছে দেখেন, এটাকেও ইটের সমতুল্য ধরে নেওয়া হলো। আর এটা ক্লজ, ক্লজের বিষয়টা আমরা সামনে ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ, এখানে সাথে থাকেন আপনারা পেয়ে যাবেন। এটাকেও ইটের সমতুল্য ধরেন, ইট ওয়াজ নট ইনাফ ফর হার। এই যে আমরা বলেছিলাম যে ইনফিনিটিভ হোক বা জিরান্ড হোক, অর্থাৎ 2 + V1 এর সাথে যদি আরও কিছুও থাকে এবং যদি সেটা সাবজেক্ট হয়, সেক্ষেত্রে সাবজেক্টটা সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয়। যেমন টু লার্ন, এই যে দেখেন 2 + ভার্বের 1 নাম্বার ফর্ম, এরপরে আরও যাই থাকুক। অনেকে ল্যাঙ্গুয়েজেস দেখে এখানে বিপদে পড়তে পারেন, ভাই এখানে ল্যাঙ্গুয়েজেস দেখতে হবে না, আপনি জাস্ট এতটুকু দেখেন, পরের অংশটা এক্সট্রা। টু লার্ন ফরেন ল্যাঙ্গুয়েজেস, বিদেশি ভাষাগুলোকে শেখা ইজ নট ইজি, সহজ নয়। এবার দেখেন এগুলো তেমন আহামরি রাফ অ্যান্ড টাফ কিছু নয়, এটা মুখস্থ করে ফেলেন। যে 1.5, 1.5 এর মানে হলো দেড়টা। কয়টা? দেড়টা। দেড়টা, দুইটা না কিন্তু। যদি দেড়টা হয় এরপরে নাউন প্লুরাল হয় কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়, এখানে একটা স্টার মারলাম। যেমন 1.5 অ্যাপলস, মানে দেড়টা আপেল। তাহলে দেখেন আপেল একের অধিক, এখানে এস যোগ হয়েছে কিন্তু এরপরে ভার্বটা সিঙ্গুলার। তাহলে বুঝতেই পারতেছেন 1.5, তাহলে আমার ভার্ব কি লাগবে, নাউন কি লাগবে, প্লুরাল, ভার্ব কি লাগবে, সিঙ্গুলার। তাহলে এই যে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। এবার দেখেন বোথ, বোথের বাংলা আমরা কি জানি, বোথ মানে হলো উভয়ই। তাহলে উভয়ই, উভয় মানে কি, দুই, আর দুই মানে কি, প্লুরাল। তাহলে বোথ শব্দটা থাকলেই প্লুরাল। যেমন বোথ অফ দ্য সিঙ্গার্স, প্লুরাল, তাই আমরা অয়েল লিখলাম।
বোথ হিমু অ্যান্ড রূপা, রূপা এবং হিমু উভয়ই আর লিখলাম। এগুলো একদম খুব সহজ। হ্যাঁ, রুল নাম্বার 18, এটা আহামরি খুব গুরুত্বপূর্ণ না হলেও রুলটা মাথায় রাখতে পারেন, কাজে আসবে। সেটা হলো মোর দ্যান ওয়ান, একের বেশি, মোর দ্যান টু, দুইয়ের বেশি। তাহলে দেখেন মোর দ্যান ওয়ান, এরপরে নাউন হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। মোর দ্যান টু, এরপরে নাউন হবে প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। এগুলো আমরা মাথায় রাখবো। এইবার আসেন, এটা মারাত্মক একটা রুল। রুলটা বলতেছে আপনি যদি কখনো দুইটা নাউন পান, ধরে নেন এই যে একটা নাউন, এই যে একটা নাউন, যদি দেখেন দুইটা নাউনের সামনেই আর্টিকেল আছে, তাহলে আপনি বুঝবেন এটা হলো প্লুরাল। কিন্তু এরকম যদি দেখেন যে দুইটা নাউনের প্রথমটার সামনে একটা আর্টিকেল দা লেখা আছে, পরের নাউনের সামনে কোনো আর্টিকেল নাই, তার মানে এটা হচ্ছে একজন, এটা একের অধিক, এটা একজন, মানে সিঙ্গুলার। এক্ষেত্রে বাঙালিদের জন্য জনম জনমের উদাহরণ হচ্ছে গিয়ে দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। অ্যান্ড দ্বারা হেডমাস্টার এবং সেক্রেটারি যুক্ত হয়েছে, আর্টিকেল আছে একটা, তার মানে এখানে যিনি হেডমাস্টার তিনি সেক্রেটারি, অর্থাৎ একজন। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য কমিটি, এরপরে দেখেন ইজ বসছে। কেন ইজ বসছে? কারণ এই বাক্যে কমিটির যিনি সেক্রেটারি তিনিই হলেন স্কুলের হেডমাস্টার। কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত হেডমাস্টারের আগে একটা দা আছে, সেক্রেটারির আগেও একটা দা আছে, তার মানে এখানে একজন হেডমাস্টার এবং অন্যজন সেক্রেটারি, অর্থাৎ একের অধিক, তাই এখানে আর বসছে। খুব সহজ। আমরা যদি একটু উদাহরণ দেখি, দেখেন বলা হচ্ছে দ্য রিপোর্ট অ্যান্ড দ্য নোটবুক অন দ্য ডেস্ক, ডেস্কের উপর বা টেবিলের উপরে রিপোর্ট এবং নোটবুকটা আছে। এখন অ্যান্ড দ্বারা যুক্ত দুটো দা আছে, তার মানে বুঝতেছেন দুটো জিনিস আলাদা। আলাদা হলে কি হবে? আর তাহলে বাংলাটা হলো টেবিলের উপরে রিপোর্টটাও আছে, নোটবুকটাও আছে, দুটো জিনিস আলাদা কিন্তু এক না। কিন্তু আমরা যদি এভাবে বলতাম দ্য রিপোর্ট অ্যান্ড নোটবুক, দেখেন এখানে কিন্তু আর্টিকেল নাই, তার মানে ধরে নেন আমার একটা নোটবুক আছে, আমি নোটবুকের মধ্যে এটা রিপোর্ট লিখে রাখছি। ওকে, ধরে নেন একটা নোটবুক আছে, হ্যাঁ ধরেন এটা আমার নোটবুক, এই নোটবুকের ভিতরে একটা রিপোর্ট লেখা, সেক্ষেত্রে রিপোর্ট আর নোটবুক নিয়ে তো একটাই জিনিস বোঝাচ্ছে, তাই আর্টিকেল বসে একটা। তো এইরকম ক্ষেত্রে আমি অবশ্যই ইজ লিখব। এইবার দেখেন এই রুলটা মারাত্মক 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 গুরুত্বপূর্ণ এবং সব বইয়ে এই নিয়ম নাই। এই রুলটা সব বইয়ে নাই কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। দেখেন আপনি যদি কখনো সাবজেক্ট হিসেবে একাধিক জেরান্ড পান এবং তারা যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয়, সেক্ষেত্রে দেখবেন যে তারা সিঙ্গেল অ্যাক্টিভিটি অর্থাৎ একটা কাজ বোঝাচ্ছে নাকি একের অধিক কাজ বোঝাচ্ছে। যদি একটা কাজ বোঝায় তাহলে সিঙ্গুলার, আর যদি একের অধিক কাজ বোঝায় তাহলে প্লুরাল। যেমন দেখেন এখানে বলা হচ্ছে ড্রাইভিং অ্যান্ড গসিপিং, তাহলে ড্রাইভ করা মানে বুঝতেই পারছেন গাড়ি চালানো, আর গসিপ মানে গল্প করা, কিরে বান্ধবী কেমন আছিস, খবর কি, জামাই কি করে, কি দোস্ত কেমন আছো, বউয়ের খবর কি, বাচ্চারা ভালো আছে কিনা, কি খবর। এই যে দেখেন এগুলো খোশ গল্প। এই যে দেখেন এটাও একটা জিরান্ড, এটাও একটা জিরান্ড, যুক্ত হয়েছে কি দিয়া? অ্যান্ড দিয়ে। তো আমরা যদি বলি ড্রাইভিং অ্যান্ড গসিপিং, এবার ধরে নেন এখানে গ্যাপ কিছু দেয়া নাই, লেখা আছে হিজ হবি, আবার ভুলেও এটারে হাবি ডাকেন না, তাহলে আমরা আবার আপনারে ভাবি ডাকবো, হাবি না কিন্তু হবি। হ্যাঁ, তাহলে বলা হচ্ছে ড্রাইভ করা এবং গসিপ করা, অর্থাৎ গল্প করতে করতে গাড়ি চালানো বা গাড়ি চালাতে চালাতে পাশে বউ বা জামাইরে বসায়া, ঠিক আছে, গল্প করতে করতে গাড়ি চালানো বা গাড়ি চালাতে চালাতে গল্প করা, দুটো মিলে একটা কাজ, সিঙ্গেল কাজ, তাই এখানে বসছে কি? ওয়াজ। কিন্তু আমরা যদি বলি ড্রাইভিং অ্যান্ড গসিপিং, এটাও অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে কিন্তু হবি না, হবিজ লেখা আছে, তার মানে বুঝতেছি এই লোকটার হবি হলো দুইটা, এক হচ্ছে ড্রাইভ করা, গাড়ি চালাইতে সে খুব ভালোবাসে, আর একটা হচ্ছে মানুষের সাথে গল্প করা। দুটো একসাথে করা কিনা তা আমরা জানতেছি না, কারণ হবিজ লেখা আলাদা, তাই আমরা এখানে অয়ার পেলাম। হান্টিং ডগস আর ডেঞ্জারাস, এক্ষেত্রে এই বাক্যটার বাংলা হলো শিকারী কুকুরগুলো, আর এখানে বলা হচ্ছে হান্টিং ডগস ইজ ডেঞ্জারাস, এটার বাংলা হলো কুকুর শিকার করা হলো ভয়ঙ্কর বা ভয়ানক।
তাহলে দেখেন আমি এখানে ডগকে সাবজেক্ট ধরে আর লিখেছি, আর এখানে হান্টিংকে সাবজেক্ট ধরে ইজ লিখেছি, দুটোই বাংলা অর্থ কিন্তু এক। এবার অনেকে ভাবে কি যে আই ওয়ান্ট 500 টাকাস, এটা মনে হয় ভুল। নো, মাথায় রাখবেন সিঙ্গুলার থেকে প্লুরাল বানাতে গেলে টাকা নিজেই সিঙ্গুলার, টাকা নিজেই প্লুরাল, তবে টাকার আরেকটা প্লুরাল হলো টাকাস। এটা বর্তমানে কম ব্যবহৃত, বাট এটা কারেক্ট। আপনি এখনই গুগলে গিয়ে সার্চ দেন হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ টাকা, শুরুতেই পাবেন টাকাস। টাকার প্লুরাল হলো টাকাস। চাইলে আপনি টাকাও লিখতে পারেন, দেখবেন অনেক সময় ডেইলি স্টারে এবং অন্যান্য পত্রিকা টাকার সাথে এস যোগ করতেছে। আমাদের অনেকের ধারণা টাকার সাথে এস যোগ হয় না, টাকার সাথেও এস যোগ হয়। আপনি জানেন না বা আমি জানি না, তাই আমরা মনে করি এটা ভুল, এটা কারেক্ট। তাহলে নান অফ দ্য অ্যাবাভ আর নান অফ দ্য অ্যাবাভ ইজ হইতো, তার মানে এই বাক্যটাই হচ্ছে রং, আমাদের কাছে রং চাওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আচ্ছা, এটা আমি বলে দিই, এই যে স্ট্যাটিস্টিক্স, এইটা দিয়ে মানে স্ট্যাটিস্টিক্স শব্দটা দিয়ে যদি যদি আপনার কোনো জরিপ করা বোঝায়, জরিপ অথবা যদি শুমারি বোঝায়, তাহলে এটাকে প্লুরাল ধরতে হয়। অন্যদিকে এটা দিয়ে যদি সাবজেক্টের নাম বোঝায়, সেক্ষেত্রে এটাকে সিঙ্গুলার ধরতে হয়। স্ট্যাটিস্টিক্স ড্যাশ দ্যাট, পরিসংখ্যান দেখাচ্ছে যে about 370 million people speak English as a second language, প্রায় 370 মিলিয়ন মানুষ ইংরেজিটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে। তাইলে বাবা এইখানে স্ট্যাটিস্টিক্স কিন্তু সাবজেক্টের নাম বলে নাই, এখানে বলা হচ্ছে পরিসংখ্যান, পরিসংখ্যান বা জরিপ দেখাচ্ছে যে, তাহলে কি হবে, সৌজ দেয়া যাবে না, সৌ আর শোয়িং তো দেয়াই যাবে না, কারণ সাবজেক্টের পরে সরাসরি আইএনজি যোগ বা ইনফিনিটিভ হয় না। এছাড়াও দেখেন আমরা জানি ম্যাথমেটিক্স শব্দটা হলো সিঙ্গুলার। আপনি বলতে পারেন ম্যাথমেটিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, সিঙ্গুলার। কিন্তু আপনি যদি বলেন যে হৃদয়চন্দ্র দেব বা মির্জালাল সুমন বা ইউষা বা রুম্পা, এদের হিসাব নিকাশ খুব কড়া, সেক্ষেত্রে আপনি বলতে পারেন হিজ অর হার ম্যাথমেটিক্স আর ভেরি স্ট্রং। এই লোকের হিসাব নিকাশ খুব কড়া, আমরা অনেক সময় বলি না। তো সেক্ষেত্রে আপনি যদি ম্যাথ দিয়ে সাবজেক্ট বোঝান, সেক্ষেত্রে সিঙ্গুলার, আর ম্যাথ দিয়ে একজন লোকের করা হিসাব নিকাশ বোঝালে সেটা প্লুরাল। সো দ্যাটস অল ফর টুডে। এই ছিল আমাদের আজকের আলোচনা। আল্লাহ যদি বাঁচায় রাখেন, নেক্সটে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। তো আপনাদের সফলতা কামনা করছি, সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন, তারা।